অঙ্কুশদা, ইউটিএসে তোমাকে স্বাগত। থ্যাংক ইউ। ধরো এমন একটা সিনেমা তুমি জানো যে খারাপ বানিয়েছে, বাট যেহেতু কন্ট্রাক্টে আছে তোমাকে প্রমোশন করতে হবে, সেক্ষেত্রে তুমি কি করো? খুব হয়েছে, বাইগান রিসেন্টলিও হয়েছে। রিসেন্ট নাম না নেই ভালো। ইন্ডাস্ট্রিতে কি হিংসে আছে? তুমি এত বছর ধরে কাজ করছো, ওই যে অন্যের ছবি না চললে যে আনন্দ, এটা তো সব ইন্ডাস্ট্রিতে। এই যে একটা অদ্ভুত দুঃখর বা নাটক করা যে আরে ছবিটা চললো না, এত ভালো ছবি ছিল চললো না, এইটা না, এই যে দুঃখের নাটকটা, এটা অনেকেই করে। অ্যাজ এ হিউম্যান তুমি লাইফ থেকে কি শিখেছো? লাইফ থেকে এটাই শিখেছি যে টাকা পয়সা, ফেম, মানি কিচ্ছু নয়। এইগুলো তোমার মানসিক শান্তির বড় কারণ হয় না। অ্যাক্টরদের লাইফটা এমন হয় যে প্রত্যেক শুক্রবার চেঞ্জ হতে থাকে। এই যে সুপারস্টার ট্যাগ লাগা, এই লাগা, ডেসপাইট হ্যাভিং অল দ্য কোয়ালিটিস অফ আ সুপারস্টার, অঙ্কুশের মধ্যে সব কোয়ালিটিস থাকা, আমি কোনোদিন কোনো ট্যাগের পেছনে দৌড়ইনি, কোনো ট্যাগের লোভেও দৌড়ইনি। আর আমার সিনেমা চুজ করাগুলো দেখে বুঝবে যে ওইভাবে করছে না যে ট্যাগ চায়। কখনো ইগো আসেনি? না ওটা আমি ওরকম না, আমি নিজেকে বড়াই করছি না, আমি ওরকম ছেলেই নই। আমার এই স্যাটেলাইট, আমার এই ডিজিটাল, এই বাজেটে ছবি হবে, তোমার এই টাকাটা সিকিওর। এই যে একজন ইনভেস্টর বা প্রডিউসারকে সিকিউরিটি দেওয়ার যে দম, সেটা এই কজন দিতে পারবে? শুধু একটা ঘরের মধ্যে মন্তাজ গান শুধু করে যাচ্ছ, এই করে যাচ্ছ, ওই করে যাচ্ছ, একটা ভীষণ ইন্টেলেকচুয়াল একটা গল্প একটা ইয়াংস্টারকে নিয়ে, সে স্টার কোথা থেকে তৈরি হয়? প্রডিউসারের তরফ থেকে হল বুকিং। তো এইটা নিয়ে তোমার মতামত কি? কর্পোরেট বুকিং করে পারসেপশন ক্রিয়েট করা একটা ছবির হ্যাজ বিকাম আ ম্যাসিভ পার্ট অফ দ্য ইন্ডাস্ট্রি। আজকের পডকাস্টে আমাদের সাথে রয়েছেন অঙ্কুশ হাজরা। অঙ্কুশদার সাথে আজকে আমরা একটু ডিফারেন্ট কিছু আলোচনা করেছি, তার লাইফের বিষয়, তার জার্নির বিষয় এবং তার মেন্টাল স্টেটের বিষয়। আমরা বিভিন্ন অ্যাক্টর অ্যাক্ট্রেসদের সাথে একটু ডিফারেন্ট টাইপের আলোচনা করতে চাই, সেটাই আজকে করেছি। প্লাস ইন্ডাস্ট্রিতে, অর্থাৎ বাংলা ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে কি কি ঘটছে, সেই সব কিছু নিয়ে আজকে আলোচনা করেছি আমরা অঙ্কুশদার সাথে। অঙ্কুশদার নতুন সিনেমা নারী চরিত্র বেজায় জটিল 9ই জানুয়ারি থিয়েটারে মুক্তি পেতে চলেছে। আপনারা যান, অনেক দিন পর অঙ্কুশদা ফ্যামিলি এন্টারটেইনিং একটা সিনেমা নিয়ে এসছে, তো অবশ্যই যান, দেখুন নারী চরিত্র বেজায় জটিল। এবং আজকের পডকাস্টটি দেখে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের। অঙ্কুশ হাজরা অন ইউটিএস। অঙ্কুশদা, ইউটিএসে তোমাকে স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, তুমি এলে, সব থেকে বড় ব্যাপার এত দূরে আমাদের স্টুডিওটা। নো ইস্যু, থ্যাংক ইউ। তো খুবই ভালো লাগছে। বাট আজকের পডকাস্টটা একটু ডিফারেন্ট আমরা করব, কারণ তুমি অলরেডি পডকাস্ট করেছো। তো আমি খুব বেছে জিনিসপত্রগুলো ভেবেছি যে কি জিজ্ঞেস করা যায়। এটা খুব চ্যালেঞ্জিং আমার ক্ষেত্রেও। বাট বিষয়টা আমি জাস্ট ফার্স্ট এইটা দিয়ে শুরু করি যে যখন তুমি বর্ধমানে ছিলে বা এরকম একটা জায়গা থেকে এখানে এসছো, তখন কি কোনোদিনও ভেবেছিলে যে একটা বড় পর্দায় তোমাকে দেখা যাবে? ভেবেছিলাম অবশ্যই, তাই জন্যেই সেই বিষয়টাকে নিয়ে লড়া এবং সেটাকে পাওয়ার জন্য, অ্যাচিভ করার জন্যে লড়া। সেটা কতটা ফুলফিল হবে, আদেও হবে কিনা সেটা জানতাম না। আমি জাস্ট ওই জার্নিটাকে এনজয় করেছি যে লেটস ট্রাই, যেটা হবে দেখা যাবে। এবং জিনিসটাকে খুব ভালোবেসে এসছিলাম আর কি, আমার চেষ্টাটাও খুব ভালোবেসেছিল এবং কোনো লোভ নয়, সত্যি কথা বলতে। মানে ভালোবাসার লোভের ডিফারেন্সটা অ্যাকচুয়ালি এখানেই, যে এইখানে আসার অনেকের লোভ থাকে বিকজ অফ দ্য লাইফস্টাইল। সবাই জানে বোধহয় প্রচুর পয়সা, সেটা কিছুটা ঠিক, কিছুটা আবার একটা মিথ। ফ্যান্স, অ্যাটেনশন পাওয়া, এই পাওয়া, রাতারাতি ভাইরাল হওয়া বা কিছু, এইগুলো হচ্ছে লোভ। ভালোবাসা হচ্ছে যে তুমি অভিনয়টাকে ভালোবেসে আসো। সো আমি অভিনয়টাকে ভালোবেসে এসেছিলাম, আমার অভিনয় জিনিসটা খুব ভালো লাগতো। সেই কারণে আমি ভেবেছিলাম অবশ্যই প্রথম 2-3টে সিনেমায় কতটা ভালো অভিনয় করেছি জানি না, তোমাদের সবে শিখছি, কিন্তু জিনিসটাকে ভালোবেসে এসেছিলাম।
না, আমার ইডিয়েটটা খুব ভালো লেগেছে প্রথম দিকে। দেখো ইডিয়েটও তুমি যদি দেখো, আমার একটা অদ্ভুত, আমার একটু আউট অফ দ্য, মানে কি বলবো, একটু ওভারলি ডান একটা একটা ওভার অ্যাক্টিং করার একটা টেন্ডেন্সি ছিল, বাট কোথাও না কোথাও এটা আমি আগেও একটা পডকাস্টে বলেছি যে ওইটাই আমার কনফিডেন্স ছিল। অনেকে কি হয় না, একটু দেবে থাকে, একটু হ্যাঁ। একটু ক্যামেরা শাই হয়ে যায়। আমি যেহেতু শাই ছিলাম না, যেটাই করেছি খুব লাউড করেছি, তো সামহাও ওই কনফিডেন্সটা আমার খুব কাজে দিয়েছে। তাই জন্য কোনোদিন নার্ভাস ছিলাম না। তুমি এই যে বললে যে প্রথম দিকে লাউড করতে, এখন তুমি একটু জিনিসটাকে বুঝে কাজটা করো, বাট এই যে চেঞ্জেসটা, এটা কখন তুমি রিয়েলাইজ করেছো? এটা কাজ করতে করতে, বিশ্বাস করো, মানে আমি আগেও বলেছি অনেক ইন্টারভিউতে যে আমি খুব একটা বিশাল কিছু প্রপার কোর্স করে আসিনি, অ্যাক্টিং কোর্স। হ্যাঁ, কিছু টেকনিক্যাল জিনিস শেখার জন্য আমি একটি জায়গায় 3-4 মাস শিখেছিলাম, কিন্তু সেটাকে ওই প্রপার সার্টিফিকেট পাওয়া, কোর্স করা ওরকম নয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিশ্বাস করো, এই কাজ করতে করতে, ভালো সিনেমা দেখতে দেখতে, ভালো অ্যাক্টার্সদের, সেটা যে কোনো ল্যাঙ্গুয়েজের হোক, তাদের সিনেমা দেখতে দেখতে, ভালো কিছু পরিচালকদের সাথে কাজ করতে করতে আমি এই জিনিসগুলো আস্তে আস্তে শিখেছি। বেশি করে শিখেছি যে কী করে রিয়্যাক্ট করতে হয়, মানে যখন তোমার কোনো ডায়ালগ নেই, কিছু নেই, তুমি কিছু করছো না, তখন তোমার এক্সপ্রেশন কী হওয়া উচিত, তখন তোমার মধ্যে একটা অদ্ভুত একটা একটা কী বলবো, একটা একটা ঠেরাও একটা যেটাকে বলে, সেইটা ভীষণ থাকা উচিত। কিন্তু আমি আগে খুব হাত পা নাড়াতাম, মুখে বিভিন্ন রকমের ফেশিয়াল এক্সপ্রেশন দিতাম, কারণ আমার কোনো ডায়ালগ নেই। আর যখনই চুপ করে দাঁড়িয়ে থাকতাম বা সাটল কিছু করতাম, আমার মনে হতো আমি অ্যাক্টিং করছিই না। সো যতক্ষণে একটু হাত পা বেশি নড়াচ্ছি, মুখের এক্সপ্রেশন বেশি দিচ্ছি, আমার মনে হতো আমি অ্যাক্টিংই করছি না। এটা একটা ভুল ধারণা ছিল। তো সেইটা বিভিন্ন ভালো পরিচালকদের সাথে কাজ করে বলো, অন্যান্য ভালো ভালো ছবি দেখে বলো, এইগুলো এই প্রসেস থেকে আর কি ওগুলো রেকটিফাই হয়েছে, আরও ম্যাচিওর্ড হয়েছে অ্যাজ অ্যান অ্যাক্টর। এবার আমি একটু অন্য দিক নিয়ে কথা একদম। বলি। এটা হচ্ছে যে তুমি তোমার লাইফে এতটা জার্নি করে আজকে এই জায়গাটা অ্যাচিভ করেছো। আমি স্টারডাম বা এই দিক দিয়ে বলছি না, বাট নর্মাল লাইফে অ্যাজ এ হিউম্যান তুমি লাইফ থেকে কি শিখেছো? লাইফ থেকে এটাই শিখেছি যে টাকা পয়সা, ফেম, মানি কিচ্ছু না, এইগুলো তোমার মানসিক শান্তির বড় কারণ হয় না। তুমি সুখ শান্তি তুমি তোমাকেই খুঁজতে হবে। ডাজেন্ট মিন যে বিকজ তোমার আজকে তোমার কাছে 1 টাকা ছিল, আজকে 10 টাকা হয়েছে বলে তুমি বিশাল সুখী মানুষ জীবনে। ইট ডাজেন্ট মিন কে তুমি আজকে অভিনেতা হতে চেয়েছিলে, হিরো হতে চেয়েছিলে, তো হয়ে গেছো, তো এবার তোমার জীবনে সুখই সুখ, তুমি তো পেয়ে গেছো, নিজেকে রাজা ভেবে ফেলছো। খুব ভুল ধারণা। আমার এটা লাইফের একটা লেসন হয়েছে যে যে জিনিসগুলো নিয়ে আমি আগে টেনশন করতাম, আমার আগে রাতে ঘুম হতো না, কোথাও না কোথাও কারণ হয়তো পাল্টেছে, কিন্তু সেই স্ট্রেস, সেই টেনশন, সেগুলো এখনও ফেস করি। তো আমার মনে হয় যে কোথাও না কোথাও এই যে আমাদের লাইফ দেখে এই যে সাধারণ দর্শকের একটা পারসেপশন হয় যে আমরা বেহাল তবিয়তে থাকি, রাজার হালে থাকি, আমাদের তো কোনো স্ট্রেস নেই, যা চাইবো আজ এইটা চাইলে কাল পেয়ে যাবো, এটা অ্যাবসোলিউটলি রং। আমি সব থেকে কোথা থেকে উঠে এসেছি, এটা বর্ধমানের খুবই মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা একটা ছেলে, যার দূর দূর থেকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোনো লিঙ্ক নেই, কিচ্ছু নেই, মানে নেপোটিজমের নেই আমার মধ্যে আর কি, ঠিক আছে, কেউ নেই। সেই জায়গা থেকে মানে আমার এই রিয়েলাইজেশনটা খুব হয়েছে যে আমার মধ্যে চেঞ্জেসটা কী এসছে অ্যাজ এ হিউম্যান বিং বলো, যেটাই বলো না কেন, আমার মধ্যে কোনো চেঞ্জেস আসেনি। আমি আজও সেই বর্ধমানের ছেলেটা, আমাদের কোনো চেঞ্জেস আসেনি, বিকজ আমি না একটা জিনিস রিয়েলাইজ করেছি যে সত্যি এই তোমার ব্যাংক ব্যালেন্স কিছুটা বেড়ে যাওয়া বা অভিনেতা অ্যাক্টর বা স্টার যেটাই বলো হিসেবে এই যে অ্যাটেনশন পাওয়া, এই পাওয়া, এইগুলো না মানে কিছুক্ষণের জন্য তোমায় আনন্দ দিল, সব দিল, বাট তোমায় কোনোদিন ওই ট্যাগটা দেবে না যে নাও ইউ আর দ্য হ্যাপিয়েস্ট পারসন অন আর্থ, এবার তো তোমার আর কোনো চাপ নেই জীবনে গুরু, না, একদমই না। তুমি জীবনে ছোট ছোট কী জিনিসে সুখ খুঁজে পাবে, সেই সুখ খোঁজার স্ট্রাগলটা, চেষ্টাটা যতটা আমার বর্ধমানের ওই অঙ্কুশ হিসেবে আমি খুঁজেছি, আমি আজও অভিনেতা অঙ্কুশ হিসেবেও খুঁজছি যে কোন ওই ছোটো ছোটো জিনিসগুলো আমাকে আনন্দ দিতে পারে, কী জিনিসগুলো আনন্দ দিতে পারে। সো এইটা আমি রিয়েলাইজ করেছি। মানে ইন শর্ট যদি আমি বলি,
আমি যে বড় হনু হয়ে গেছি বা কিছু, সেইটা আজ অবধি আমি রিয়েলাইজ করতে পারিনি। আমার এখনও ফিল হয়নি যে আমি কিছু একটা হয়ে গেছি। এগুলো অ্যাচিভ করার পর আমার বিন্দুমাত্র ফিল হয় না। তোমার কথা দিয়ে একটা কথা মনে পড়লো, ইমরান হাশমির একটা পডকাস্ট আমি অনেক দিন আগে দেখছিলাম, ওই কথাটা মাইন্ডে আসলো যে অ্যাক্টারদের লাইফটা এমন হয় যে প্রত্যেক শুক্রবার চেঞ্জ হতে থাকে। অ্যাবসলিউটলি। এবার দেখো, আমি তোমরা সত্যি মানে কথা বলছি সন্তদীপ, যে আজকে আমার টেনশনটা ছোটোবেলায় যখন বর্ধমানে ছিলাম, আমার টেনশনটা হচ্ছে যে ধরো স্কুলের রেজাল্ট বেরোনো নিয়ে টেনশন, মাকে মিথ্যা কথা বললাম, ফেল করে গেছি, ধরো মাকে লুকিয়েছি, মা যদি রিপোর্ট কার্ড দেখতে চায় সেই একটা টেনশন, ফিনান্সিয়াল টেনশন, ঠিক আছে, কিছু একটা জিনিস পছন্দ হলো, কিনতে পারছি না, পয়সা নেই, দুঃখ, বাবাকে বললাম, বাবা বললো বাবু এখন আমার সামর্থ্য নেই, পরে কিনে দেবো, সেইটা হতে পারে। এইগুলো ছোটো 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 জিনিস নিয়ে ধরো। কিন্তু আবার আনন্দ কিসে পেতাম? 25শে ডিসেম্বর প্রত্যেক বছর আমরা পরিবার মিলে পিকনিক করতে যেতাম, তো সেইটা আমার পেট গুড় বাটারফ্লাই করতো, ছোটো 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 জিনিসই আনন্দ, খুবই ছোটো ছোটো জিনিসই আনন্দ, ঠিক আছে। একটা ওই নাটিস চকলেট, তখন নাটিসের দাম ছিল 32 টাকা, 32, বিশাল ব্যাপার। তখন 5-10 টাকা 2 টাকা দিয়ে তখন সব চকলেট কেনা হতো, 32 মানে ইটস লাক্সারি লেভেলে চলে গেল আর কি, নাটিস এরকম। সেইটা যদি একটা কিনতে পারতাম পকেট মানি থেকে, আনন্দ, ছোট ছোট। এখন ফ্রাস্ট্রেশন বা মন খারাপের জায়গাটা কোথায়? শুক্রবার দিন সিনেমা রিলিজ হচ্ছে, কি হবে, আমার সাথে কারা ক্ল্যাশ করছে, কি করে হল পাবো, নাও লুক অ্যাট দ্য ডিফারেন্স, বাট মাথা প্রেশার সেমই। তো ছবি চললো না, ফ্লপ, সকালবেলা মন খারাপ, তখন আমি নিজেকে বলি যে আরে বেড়া, কিছু বছর আগে নাটিস কিনতে পেয়ে খুশি হতিস, হ্যাঁ, বাবা একটা ছোট্ট এইটুকু জিনিস কিনে দিলে খুশি হতিস, এখন বেড়া তুই কিসের জন্যে ইয়ে করছিস না, ফিল্মটা চললো না, কারোর সাথে ক্ল্যাশ হচ্ছে কি না, হোয়াট আর লাক্সারি থটস, অ্যান্ড স্টিল ইউ আর ইন ডিপ্রেসড, মানে স্টিল ইউ আর থিঙ্কিং এটা কী হবে না হবে, আর ক্রেজি, মানে আর লাইফে তো চাইটা কি বেটা, মানে লোভী সালা, নিজেকে নিজেই বলতাম যে সালা লোভী, পেলেও তো শান্তি নেই বেটা। হ্যাঁ, আগে ভাব তুই কী কী জিনিস নিয়ে টেনশন করতিস যখন তোর কাছে কিছু ছিল না ছোটোবেলায়, এখন তুই যেটা স্বপ্ন দেখলি সেটা পেয়েছিস, কিন্তু ঘ্যান ঘ্যান করছিস কিসে, কার সাথে ক্ল্যাশ করছে, কটা হল পাবো, কটা শো পাবো, ছবির বাজেটটা আর একটু বেশি হলে ভালো হতো, অ্যান্ড এইসব নিয়ে তুই মন খারাপ করে বা এই করে বসে আছিস বেটা, সালা নিজেকে খিস্তি করতো। সো হয়তো ওই জিনিসগুলো চেঞ্জ হয়েছে, বাট এটাই বললাম না, মানুষের এই যে শান্তি নেই জীবনে, এইটা আমি রিয়েলাইজ করেছি, তুমি আগের প্রশ্নটা করলে, যে কোথাও শান্তি নেই মানুষের জীবনে। কিন্তু তবে এই যে শুক্রবারের কথাটা যখন আসলোই, আর একটা বলি যে মানে যেটা বোঝা যাচ্ছে তুমি বলছো, বাট তাও যে ভয় কি এখনো লাগে? লাগে তো, বিকজ জাজ করা হয়তো সেইভাবে আমাদের। এবার দেখো, যেটা তুমি বললে যে প্রতি শুক্রবার চেঞ্জ হয়, ঠিক আছে, এখন এত কম্পিটিশনের যুগ, এত ছবি দর্শককে উপহার দিয়েছি, অভিনেতা হিসেবে এত প্রশংসা পেয়েছি, এই পরপর 2-3টে ছবি কোনো গণ্ডগোল হলে সেগুলো লোকে খুব কম কথা বলে। আর এখন তো খিল্লিবাজির যুগ, সো আর খারাপ ছবি নিয়ে খিল্লি শুরু হয়ে গেল, খারাপ অভিনয় নিয়ে খিল্লি শুরু হয়ে গেল, বক্স অফিস নিয়ে খিল্লি শুরু হয়ে গেল। সো আর নেগেটিভ জিনিস অলওয়েজ সেল হয়, যতই বলো, মানে নেগেটিভ জিনিস অলওয়েজ সেল হয়। মানে তোমার গোটা এই সুন্দর মুখে যদি একটা ছোট্ট এখানে কালো স্পট থাকে, সবাই এসে বলবে তোর গালে কি হয়েছে রে, ওটাই ছোট্ট একটা কালো স্পট, মানে ভয় বলে গালে কি হয়েছে, বাকি সুন্দর মুখটা কেউ দেখে না। তো এইটা না, এটা দুনিয়ার নিয়ম। তো সেই জায়গায় টেনশন হয় যে কালো স্পটটা লাগতে দেবো কিনা, বাট লেগে যায়, এটা আমাদের হাতে নেই, আমরা তো কেউ মাস্টার মাইন্ড নই, সবসময় কারেক্ট ডিসিশন লাইফে নিতে পারি না, ঘরও চালাতে হয়, ইএমআই দিতে হয়। তো একটা মাস্টার পিস গল্পের জন্যে তো 3 বছর বসে থাকতে পারবো না, হয়তো 6 মাস 7 মাস বসে থাকলাম, তারপর তো একটা বলে যে এটা করে নিই, এটা বাকিগুলোর তুলনায় অ্যাটলিস্ট বেটার লাগছে, করে নিই গল্পটা, কিন্তু হয়তো এক্সট্রা অর্ডিনারি কিছু না, এবার ধরো কোনো কারণে সেটা চললো না ফর এক্সাম্পল, তো লোকে জাজ করতে শুরু করে দেয়, এ তো আগে ঠিক ছিল, এখন তো এখন চলছে না, এরকম একটা, তো সেগুলো তো ভয় লাগে। না, আমার এই কথাটা দিয়েই মনে পড়লো যে অনেক দিন বলবো না, এই বছরের শুরুর দিকেই আমি ভাস্বতীদির একটা পডকাস্ট করেছিলাম, সেখানে আমি জিজ্ঞেস করেছিলাম তোমার বিষয়ে। তো ভাস্বতীদি তখন আমাকে রিয়েলাইজেশনটা করিয়েছিল যে ওর কাছে যে গল্পটা আসছে, ওকে তো তার মধ্যে থেকে সিলেক্ট করতে হচ্ছে যে কোনটা বেস্ট। না, আমি না বিশ্বাস করি, আমি তোমার সত্যি এটা নেই, তোমাকেও আমি একটা জিনিস বলছি, আমি ওই পোর্শনটা দেখেছিলাম, ঠিক আছে,
এর প্রশ্নটা ওটাই ছিল যে যে এই যে সুপারস্টার ট্যাগ লাগা এই লাগা ডিসপাইট হ্যাভিং অল দ্য কোয়ালিটিস অফ আ সুপারস্টার, অঙ্কুশের মধ্যে সব কোয়ালিটিস থাকার, আমার কাছে এটার একটা ইয়ে আছে যে দেখো আমি কোনোদিন কোনো ট্যাগের পেছনে দৌড়ইনি, কোনো ট্যাগের লোভেও দৌড়ইনি, ঠিক আছে। আর আমার সিনেমা চুজ করাগুলো দেখে বুঝবে যে ওইভাবে করছে না যে ট্যাগ চায়, ওর ট্যাগ চায়, নাহলে আমি ব্যাক টু ব্যাক 10টা অ্যাকশন ছবি করতাম, কারণ আমি জানি এইসব ট্যাগ ওই ধরনের ছবিতে বেশি পড়ে। একটা স্লো মোশন এন্ট্রি, চুল উঠছে, জামা খুলে দিল, তবে ওই ট্যাগগুলো পড়ে। আমার অলওয়েজ এটা বিলিভ করেছি যে আজকে একটা বর্ধমানের ছেলে যার ফিল্ম ব্যাকগ্রাউন্ডে কেউ নেই, কিচ্ছু নেই, সে আসে, তার প্রথম ছবি করে, প্রথম ছবি থেকে সে নজরে আসে, হয়তো ছবিটা অ্যাভারেজ ছিল বাট নজরে আসে, তারপর সে ব্যাক টু ব্যাক বড় ব্যানারে কাজ করে, সফল ছবি দেয়। কোনোদিন আমি অলওয়েজ টপ ব্যানার্সে কাজ করেছি, এসকে মুভিজ বলো, SVF বলো, সব কিছু। সেখান থেকে বেরিয়ে সেটা নিজের কোম্পানি খোলে, প্রযোজনা সংস্থা খোলে, 15 বছর হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে, আজও একজন রেলেভেন্ট অ্যাক্টর। আমার আর কী চাই? এবার তো এই জার্নিটাকে এনজয় করে এগিয়ে নিয়ে যাওয়া, দ্যাটস ইট। কী ট্যাগ এলো না এলো কিচ্ছু আমার যায় আসে না তাতে। আমার অক্ষয় খান্নার একটা ইন্টারভিউ দেখে আমার দারুণ লেগেছিল। অক্ষয় খান্না বলেছিল, আমি একটা ব্যবসা শুরু করছি, আমার সুন্দর একটা 50 কোটি টাকার ব্যবসা চলছে। আমি যতদিন না আম্বানি হব ততদিন আমি ভালো ব্যবসাদার নই। আই লাভ দ্যাট ইন্টারভিউ। আমি আজকে অ্যাজ অক্ষয় খান্না আই এম ডুইং লট অফ গুড মুভিজ, পিপল আর অ্যাপ্রিসিয়েটিং দ্যাট। আমার ভালো লাগছে, অভিনেতা হিসেবে প্রশংসা করছে, কাজ ভালো লাগছে, এই লাগছে। আমি যতদিন না শাহরুখ খান হব আমি অভিনেতাই নই। আমি যদি শাহরুখ খান না হই আমি অভিনেতাই নই। তো এইটা আমার খুব ভালো লেগেছিল। ওয়াই আমি কেন একটা নিজের বেঞ্চমার্ক ক্রিয়েট করব? আমি যেটা একজন মধ্যবিত্ত বর্ধমানের ছেলে হয়ে আজকে যে জায়গায় পৌঁছেছি, আমি সেইটাকে এনজয় করব না আমার ওপর কি ট্যাগ লাগছে, আদেও লাগলো কি না, ভবিষ্যতে লাগবে কি না, এই দিকে যদি মাথা দিতে যাই না, বা এইভাবে যদি আমি স্ক্রিপ্ট সিলেকশনও করতে যাই যে আমার সুপারস্টার ট্যাগ লাগবে কিন্তু, তো সুতরাং পরের ছবিটা এমন দেখো তো যে আমি গোড়া গায়ে তেল মেখে এরকম করে জামা খুলছি, দৌড়ে আসছি, পরপর 2-3টা আমি এরকম ছবি করবো, আমার পেছনে 10-12 কোটি টাকা লাগাও, ওইভাবে বিল্ড আপ দাও আমাকে, আমার চাই ট্যাগ। নো নো, যেটা এখান থেকে আমাকে একটা আওয়াজ দেবে, অঙ্কুশ এই ছবিটা কর, সেটা একটা কম বাজেটের ছবিও হতে পারে, সেটা একটা বয় নেক্সট ডোরও হতে পারে, সেটা এমন একটা গল্প হতে পারে যেখানে হিরো লাস্টে গিয়ে হেরে গেল, জিতলো না, হয়তো হেরে গেল, কিন্তু গল্পটা ভালো, অভিনেতা হিসেবে আমাকে মানুষ মাথায় নিয়ে বেরোবে, আই উইল ডু দ্যাট, করবো ওই ধরনের গল্প। তবে আমি আবারও ওই কথাটাই ফিরে আসি যে শুক্রবারের যে চেঞ্জ হচ্ছে, এই ক্ষেত্রে তুমি কাউকে চেঞ্জ মানে কারো বিহেভিয়ার বা মানে তোমার প্রতি একটা দর্শন চেঞ্জ হতে দেখেছো? কিছু বন্ধু বান্ধবের দেখেছি, আচ্ছা। মানে যেগুলো নন ফিল্মি আর কি, আমাদের বন্ধু বান্ধব। বা কি হয় না, দেখো এটা কিছু করার নেই, বিকজ অনেকে ভাবে বোধহয় যে আমার বন্ধু চেঞ্জ হয়ে গেছে। আমি না এরকম মজার দুরকম এক্সাম্পল, এই যে চেঞ্জের কথা বলছো না, দু ধরনের আমি দেখেছি চেঞ্জেস, ঠিক আছে। একটা হচ্ছে যে তারা একটু নিজেকে সরিয়ে নেওয়া আমার থেকে, এইটা ভেবে যে ও হয়তো চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, এই ভেবে। তো একটু কথাবার্তার মধ্যে একটা আগের মতো কী রে কী কেমন আছিস এরকম ব্যাপারটা নেই, একটু নিজেকে একটু আমারও অবাক লাগে ওরকম কেন রিয়্যাক্ট করছে। কেউ কেউ আছে যারা অ্যাকচুয়ালি আমার এখন অবধি বন্ধু হয়ে আছে, বিন্দুমাত্র চেঞ্জ নেই, এবং আমার খারাপ ছবিকে খারাপ বলা, ভালোকে ভালো বলা মুখের ওপর বলে, তারা কোনো সুগার কোটেড করে বলে না। সেই বন্ধুগুলো আজও আছে আমার কাছে। এবং এমনও হয়েছে যে আমি একটা মাচা করতে গেছি, যেমন গ্রামে সব শো হয়, মাচা যেটাকে আমরা বলি, করতে গেছি। আমার স্কুলের সেকশন বিতে একটি ছেলে পড়তো, আমার সাথে হার্ডলি স্কুলে, যেহেতু আমি সেকশন এ ও সেকশন বি, হার্ডলি আমার সাথে কোনো কথা হয়েছিল স্কুলে থাকাকালীন, ঠিক আছে। এবার যখন আমি ওখানে গেছি তখন অবশ্যই সেই রকম ব্যাপার, এত সিকিউরিটি, এই ওই 20-30 হাজার দর্শক, এই ওই। এবার ও কি করেছে, ওর 4-5টা পাড়ার বন্ধুকে নিয়ে এসছে জাস্ট টু শো যে তোরা যাকে নিয়ে মাতামাতি করছিস ও তো আমার সাথে স্কুলে পড়তো, আমাদের বাড়ি। এবং ও প্রায় এই অবধি মদ খাওয়া, আমার ওই মানে স্কুলের বন্ধুটা প্রায় এই অবধি মদ খাওয়া।
বাট ট্রাস্ট মি, যখন স্কুলে পড়তো না, আমরা মাঝে কিরে কেমন আছিস, ভালো ভালো, এইটুকুই কথা, কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড বা ওরকম কেউ নয়। হঠাৎ করে এই যে বন্ধু বান্ধবদের দেখানো যে আমি তো স্কুলে পড়তাম, আমাকে তো চিনি, 4-5টা বন্ধু এনেছে, আর এই অবধি মদ খাবো। এবার আমার যখন আমি যে জায়গাটায় ছিলাম তার বাইরে সিকিউরিটি গার্ড দিয়ে আটকানো ছিল, এবার পারমিশন নিয়ে ঢুকতে হবে। এবার তখন বলছে, দাদা কে জানো অঙ্কুশের বন্ধু, এরকম করে বলছে। হ্যাঁ মানে সব বন্ধু, মানে হ্যাঁ দাদা বলো বলো, আরে বলো ওনাকে, তাহলে কিন্তু গড়বড় হয়ে যাবে গুরু, এরকম। সিকিউরিটি এসে বললো, বন্ধু এসছে না। বন্ধু? কোন বন্ধু? নাম বললো। আমি বললাম, হ্যাঁ 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 আমার সাথে পড়তো তো, ও অন্য সেকশনে পড়তো। হ্যাঁ ডাকো ডাকো ডাকো, আমি তো ডেকেছি। আবার ঢুকে না, মানে লাইক একটা অসভ্যতামি বলে না, জাস্ট টু শো ওর পাড়ার বন্ধুদের তোরা কি মাতামাতি করিস, দেখবি আমার কেমন বন্ধু। এবার না মদ খেয়ে গলা জড়িয়ে এখানে এসে কথা বলে, হ্যাঁ মানে বন্ধু বান্ধব যেমন খিস্তি করে, খিস্তি শুরু করে দিল। একটা উদ্ভট বাজে বাজে কাঁথা দিয়ে, আরে তুই কোথায় ছিলিস গুরু। এবার আমি না একটা অবাক হয়ে গেছি যে এরকম টাইপের বন্ধু কিন্তু ছিল না, স্কুলে ছিল না, ঠিক আছে। হঠাৎ এরকম এখন কেন রিয়াক্ট করছে? হ্যাঁ যারে মারব কানে ওরা সালা, যদি দেখা না করেছিস, হ্যাঁ বান্টু, এরকম এইসব না শুরু করেছি হঠাৎ করে। এবার আমার তখন গেছে মটকাটা গরম হয়ে আমার। আর আর তখন আমার যে ফিমেল কোস্টারও ছিল ওখানে, তো ওর একটু অস্বস্তি ফিল করছে যে মদম মাতাল কোথা থেকে এসে এরা এরকম বিহেভ করছে, এই করছে। তখন আমি আস্তে করে খুব ভদ্র হয়ে বললাম, দেখ তুই মদ খেয়েছিস, তুই এখানে এসব করিস না, এই করিস না। আরে আরে তোদের জন্য অঙ্কুশ হবে, আমার জন্য কি জানিস, আমার কাছে এটা একটা বলে খিস্তি করলো। এবার ওরা তো যাই হোক, ওদের কাছে আমাদের সেই ইমেজটা বা সেই সম্মানটা যে জায়গায়, হি ইজ রুইনিং দ্যাট। সো আমি হালকা করে আমার সিকিউরিটি গার্ডকে বললাম যে আমার বন্ধুই, কিন্তু কোনো সময় যদি মনে হয় চ্যাংদোলা করে বাইরে বের করে দিতে হবে, বের করে দিও। তখন 2-3 জন সিকিউরিটি গার্ড এসে বগল দাবা করে তুলে, চলো 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 বলে, আরে ওরা পা দুটো তুলে এরকম করে দাঁড়াও দাঁড়াও, দেখা হবে দেখা হবে, আবার আসছি বলে ওকে তুলে দিয়ে বের করে। সো সব রকম এক্সপিরিয়েন্স হয়েছে আর কি, যে মানে এই যে বন্ধু যে বলছো তুমি, সব রকম এক্সপিরিয়েন্স হয়েছে। যাই হোক, আমি নেক্সট বিষয়টা জিজ্ঞেস করি। তুমি যেটা বলছিলে একটু আগে যে বড় ব্যানারের সাথে কাজ করেছো, তো আমাদের এখানে সবথেকে বড় ব্যানার আমরা যেটা জানি এসভিএফ। ওকে, তো এসভিএফে যখন তুমি প্রথম কাজ করলে, প্রথম সিনেমাটা, তো তখন তোমার যখন অফারটা এলো তখনের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? কারণ আমাদের মানে ধরো আমি আগে একটু টুকটাক শর্ট ফিল্ম করতাম, যাই হোক সেই কথায় যাচ্ছি না, বাট আমাদের কাছে ওটা ড্রিম একটা টাইপের। হ্যাঁ, তো তোমার ক্ষেত্রে সেটা কি ছিল? না দেখো, আমার কাছে না সত্যি কথা বলবো, আমার অবশ্যই খুব আনন্দ পেয়েছি, কিন্তু আমার ড্রিম যে ব্যাপারটা না, সেটা আমার না তারও আগে শুরু হয়ে গেছিলো, বিকজ এসকে মুভিজ দ্যাট ওয়াজ অলসো সেই সময় এসকে অ্যান্ড এসভিএফ লাইক ইকুয়ালি দেয়ার। সো যখন প্রথম এসকে থেকে কাজটা আসে না, তখনই আমার ওই ব্যাপারটা হয়ে গেছে, এসকে মুভিজ আমায় ডাকছে, মানে এরকম একটা ব্যাপার। তারপর এসকে মুভিজে 3-4টে ছবি করার পর যখন এসভিএফ থেকে কল এলো, তখন না আরও বেশি এক্সাইটমেন্ট বেড়ে গেল। এই কারণে, কারণ আমার মনে হলো যে তার মানে কোথাও না কোথাও, মানে যেসব বিগ ব্যানার্সে যারা ইন্ডাস্ট্রি চালাচ্ছে, তারা যদি আমায় নিয়ে কাজ করতে চাইছে, মানে কিছু একটা অ্যাচিভ করেছি। এই যে ভাবনাটা, এই আনন্দটা, এইটা খুব আমাকে এক্সাইট করেছিল। বাট অ্যাট দ্যাট পয়েন্ট কখনো ইগো আসেনি? ইগো বলতে মানে ইগো বলতে যে হ্যাঁ আমাকে এবার সবাই ডাকছে, এরকম একটা ব্যাপার? না ওটা আমি ওরকম না, আমি নিজেকে বড়াই করছি না, আমি ওরকম ছেলেই নই, আমি ওরকম মানুষই নই। এবং আমায় যারা চেনে, আমার বন্ধুবান্ধবরা, তারা জানে আমার কাছে না, আমার মধ্যে একটা অদ্ভুত একটা চাইল্ডিশ ব্যাপার আছে। আমার ইগো কম, ওই জিনিসটা আমার মজা লাগে হেবি। যে একটা মজা হয় না যে এবার ওরা ডাকছে, এবার ওখানে কাজ করবো, তাহলে এরকম একটা কিডিশনেস যেটাকে বলে, বাচপানা যেটাকে বলে থাকে আর কি। কিন্তু এই জিনিসটা, এবার তো আমি কিছুটা হয়ে গেছে, এবার এই হাউস ডাকছে আমাকে, ওই হাউস ডাকছে আমাকে, এই ব্যাপারটা আমার মধ্যে না কোনো দিনই ছিল না, এখনও নেই, একদমই ছিল না। আমি এনজয় করি এটা দেখে যে তার মানে ভালো কাজটা করছি। তার একটা কারণ আছে জানো তো, আমি তোমার আগেও যেটা বলেছি, যে আমি কোনো দিন ফেম মানি এর জন্য ইন্ডাস্ট্রিতে আসিনি, এটা আমার অলওয়েজ সেকেন্ডারি ছিল। আমি আজ অবধি কোনো দিন আমার এই এসভিএফ বলো, এসকে বলো, আমায় কি টাকা দেবে, আমি কোনো দিন নিজের মুখে বলিনি আমাকে এই টাকাটা দাও।
বা একটা নাম হয়ে যাওয়ার পরও আমি নিজে দাবি করিনি যে আমি এই টাকাটা নেব। ওরা যা দিয়েছে আমি চিরকাল নিয়ে এসেছি সেই টাকাটা। আমি একবারও একটা প্রশ্নও করিনি। আমার যোগ্যতা বুঝে যখন যখন আমার টাকা বাড়াতে থেকেছে সেই টাকাটার উপরে কোনোদিন প্রশ্ন করিনি। কারণ সত্যি কথা বলতে আমি ওইটার জন্য আসিনি ইন্ডাস্ট্রিতে। আমার শুটিং ফ্লোরে যেতে ভালো লাগতো, আমার অভিনয়টা করতে ভালো লাগতো, খারাপ করি ভালো করি যেটাই করি আমার ভালো লাগতো করতে। এবং তাই জন্যই যখনই কোনো বড় হাউস থেকে অফার আসতো আমার মনে হতো যে এরা ভালো ভালো ছবি করে, আরেকটা ভালো ছবির পার্ট হব, আমি আবার শুটিং করব, আবার আমি অ্যাক্টিং করব ফ্লোরে গিয়ে। এটাই আমার এক্সাইটমেন্ট ছিল। মেবি হয়তো যদি ওই ফেম মানি বা ওইটাকে প্রাইমারি ভেবে আমি আসতাম তাহলে হয়তো একটা ইগো আসতো যে এবার তো আমি একটা হয়ে গেছি, এবার টাকা পয়সা বাড়াতে হবে একটু, এবার নাম ঠামগুলো একটু হচ্ছে আর কি। বাট এখন তো তোমার কাছে ফেমও আছে, মানি তো আছেই, ওই আর কি ওগুলো সবই ওই নাম বাস্তা আছে ওই আর কি। বাট যাই হোক, হ্যাঁ আছে। এই সময় মানে এই বিষয়বস্তুগুলো হারানোর ভয় লাগে? না না, কারণ হচ্ছে যে আমার পরিবারের মানুষজন, আমার ভালোবাসার মানুষজন, মা বাবা বন্ধু বান্ধব বান্ধবী যাই বলো, আমার এদেরকে হারানোর ভয় ছাড়া আর কোনো কিছু হারানোর ভয় লাগে না, কিচ্ছু না। আমার খুব কাছের মানুষজন, আমার পিসি কাকা মাসি যাই বলো, আমি না এদের সাথে আমার ওয়ার্ল্ডটাই এরা ছিল, আমার পৃথিবীটাই এরা ছিল। আমার আমার কাজিনসরা, আমার পিসি মাসি কাকা বাবা মা, হ্যাঁ, তারপরে ঐন্দ্রিলা জীবনে এলো সব কিছু, তারা আবার সে আবার একটা ইম্পর্ট্যান্ট জায়গা আমার লাইফে নিল। আমার এই সব একমাত্র এইগুলো হারানোর আমার ভয়। আমার আর বাকি এই ফিল্ম থেকে যেগুলো এসছে টাকা ফেম হ্যান ত্যান, আমার কিচ্ছু হারানোর ভয় নেই, কিচ্ছু না। কারণ দেখো আমি চেয়েছিলাম যে আমি যেটা ভালোবাসি, ভালো করতে চাই, অভিনয় বা কিছু একটা ইচ্ছা ছিল, সেটা আমি পারবো কি না। 15 বছর হয়ে গেছে, স্টিল আ রেলেভেন্ট অ্যাক্টার। আমার কাছে ওটাই একটা খুব বড় তৃপ্তি, আমার খুব বড় পাওনা ওটা একটা। এবার আমি তো জানি বাকিটা এটা থাকতেও পারে নাও থাকতে পারে, থাকার জন্যে টেকার জন্য আমি আমার জান লড়িয়ে দেবো, স্যার দ্যাটস আ সেপারেট থিং। কিন্তু এটাও আমি জানি যে এটা থাকতেও পারে এটা নাও থাকতে পারে। সো মানে এই যে ফেম আর মানি, যদি আমি খুব শর্টে বলি, এই ফেম আর মানি আমি এটা ভেবেই চলেছি যে এরা বেওয়াফা হতেও পারে। আমি জানি এরা বেওয়াফা হতেও পারে, কিন্তু বাকিরা যারা, এরা বেওয়াফা হবে না, এরা বেওয়াফা হলে আমি কষ্ট পাবো। সেই জন্যে এটা আমি জানি যে টাকা পয়সা ফেম মানি যা এইসব পেয়েছি একটু বেওয়াফা আছে, ছেড়ে যেতেও পারে, এবং আমার কোনো বিনা দোষে, আমার বিনা দোষেও ছেড়ে যেতে পারে। আমি হয়তো কিছুই করলাম না, চিট করলাম না ওদেরকে, তাতেও কোনো না কোনো দিন ছেড়ে যেতে পারে। আমি ওটা ভেবেই গার্লফ্রেন্ড বানিয়েছি এদেরকে আর কি, ফেম আর মানিকে গার্লফ্রেন্ড বানিয়েছি এটা ভেবেই যে কোনো না কোনো দিন আমার ছেড়ে যেতে পারে, তাই জন্যেই সেই গেলে আফসোস নেই। আচ্ছা, আমি বিভিন্ন ক্রিয়েটার বা অ্যাক্টাররা আসলেও আমি এই প্রশ্নটা করি, তাই করছি যে ছেলেদের ক্ষেত্রে, বিশেষ করে ছেলেরা আসলে, ছেলেদের সাথে কি হয়, তাদের বাবার সম্পর্কটা একটা মানে যেটা আমরা অ্যানিমালে দেখেছি, ওকে, এটা হয় ন্যাচারালি। তোমার ক্ষেত্রে কি? আমার ক্ষেত্রে বাবার সাথে সম্পর্কটা মানে অ্যানিমাল যেটা বললে ওরকমই, যে মানে এই যে ফিল্ম অ্যাক্টর হব, এটাকে যে খুব সাহস করে সাপোর্ট করা, এটা অনেক সময় মায়েরা পারে না। মায়েরা একটু ইনসিকিওর হয়ে যায়, না ছেলেকে একটা কিছু করতে হবে, কিছুটা ডিগ্রি পেতে হবে, যদি কিছু না হয় তাহলে পড়াশোনার দিকে তো কিছু তো করবে, চাকরি করবে, কিছু করবে। কিন্তু বাবা বলছিল যে না, এই এত ভাবলে হবে না। এটা বাবার মেন্টালিটি ছিল যে পড়াশোনাতেও মন দেবো, এটাতেও মন দেবো, ওইভাবে হয় না। ওরা সচিন তেন্ডুলকারও করেনি, এরা কেউ করে, বড় বড় উদাহরণ দিত তখন, ঠিক আছে, যে কিছু একটা অ্যাচিভ করতে গেলে এরা কিন্তু অনেক কিছু কম্প্রোমাইজ করেছে। কেউ 12 অবধি পড়েছে, কেউ 10 অবধি পড়েছে, কেউ 8 অবধি পড়েছে, দিয়ে পুরোপুরি কনসেন্ট্রেট করেছে, হলে হবে। আমার মায়ের সাথে ঝগড়া লাগতো যে বাই চান্স না হলে কি তুমি বলো কী হবে, তাহলে আমাদের কোনো ব্যাকআপ নেই, কিছু নেই, আমরা কীভাবে সাপোর্ট করবো ওকে, আমাদের ফিনান্সিয়ালিও আমরা তো স্ট্রং নয় যে ছেলের জন্য ব্যবসা খুলে দেবো, হ্যান ত্যান এইসব। তো এইটা বাবার একটা খুব বড় সাহস ছিল যে না, যেটা হবে দেখা যাবে, কিন্তু যদি হাফ হার্টেডলি করে তাহলে তো এই যে চেষ্টাটা, তাহলে তো এমনি হবে না। কিন্তু ফুল ফ্লেজেড করতে গেলে কিন্তু কিছু জিনিস কম্প্রোমাইজ করতে হবে, দু নৌকোয় পা দিলে কিন্তু হবে না। তাতে একটা দিক যাবে যাক,
কিন্তু আমার ছেলের যেদিকে ন্যাক আছে, ছেলের যেদিকে ইচ্ছে আছে, ট্রাইটা ফুল ফ্লেজেড করে যেতে হবে। তো সেই কারণে আমার মানে ওই দিক থেকে বাবার সাপোর্ট খুব পেয়েছি। আচ্ছা, Mental support বলতে মেন্টাল পারো। সাপোর্ট ওটাই মেন দরকার মানে এই ক্ষেত্রে, সবাই যদি দেখতাম মাও যে ডিমোরালাইজ করেছে, তাহলে মামা ইজ ভেরি প্র্যাকটিক্যাল, যে যেটা হয় মাও naturally, একদম মায়ের হ্যাঁ, জায়গায় হ্যাঁ। ঠিক। কিন্তু বাবার থেকে না ওই যে না ঠিক আছে কারোর কথা শুনবো না, বাবা তো আছে পাশে, লেগে পড়ি, ওই জায়গাটা বাবার ওই সাপোর্টটা খুব পেয়েছি। বাট তোমার কাছে মানে এই প্রশ্নটা একটু অন্যভাবেই করছি আমি, যে এখন যারা অ্যাক্টর হতে চাইছে তাদের কি প্ল্যান বি থাকার কোনো প্রয়োজন রয়েছে এখন যা সিচুয়েশন? এখন যা সিচুয়েশন রয়েছে রয়েছে কেন? বাংলা ইন্ডাস্ট্রির কথা বলছো তো? হুম 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 হুম। রয়েছে। কেন? দেখো, ইউ ক্যান নট, মানে আমার সন্তানকে যদি বলো, ছেলে বা মেয়ে, আমার ভবিষ্যতে যেটাই হোক না কেন, আমি অ্যাজ আ ফাদার কিন্তু সত্যি প্ল্যান বি এর জন্যে আমার সন্তানকে রেডি করে রাখবো। যদি তার খুব ইচ্ছে হয় যে বাবা যদি ফিল্ম অ্যাক্টর হয় আমিও হব, আমি তো 100 বার চাইবো, সে ছেলে হোক সে মেয়ে হোক, আমি চাইবো ফিল্ম অ্যাক্টর বা অ্যাক্ট্রেস হোক, কিন্তু আমিও কিন্তু প্ল্যান বি এর জন্যেও রেডি করব তাকে। এখনকার সিচুয়েশান যদি আমি বলি, দেখো, প্যাশনের সঙ্গে কিন্তু তর্ক করা মুশকিল, আমার সাথে কেউ পারেনি। আমার যখন প্যাশনটা যখন মাথায় চেপেছিল যে আমি অ্যাক্টর হব, পোকাটা, ওটার সাথে কিন্তু তর্ক করা মুশকিল, এটা 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 মানতে হবে। কিন্তু প্র্যাকটিক্যালি যদি ভেবে দেখি, তাহলে কিন্তু আমি আমার মায়ের কথাটাই বলবো এখন, যে প্ল্যান বি একটা থাকা উচিত। বিকজ কি হয়েছে না, মানে আনফর্চুনেটলি আমাদের এখানে ফিনান্সিয়ালি স্টেবল যে ব্যাপারটা, সেটা তাদের ক্ষেত্রেই খুব প্রযোজ্য যারা আর কি খুব, ধরো, মেন লিড করছে বড় হাউসে বা কিছু, তাদের একটা নাম হয়ে গেছে, তাদের একটা সেলেবল ফ্যাক্টর হয়ে গেছে। এর বাদে না একটু জার্নিটা কঠিন, এখন একটু জার্নিটা কঠিন। নতুন কেউ এলে তাদেরকে সেই জায়গাটা, দেখো, কাজ তারা ভালো করবেই, যারা ট্যালেন্টেড কাজ ভালো করবেই, কিন্তু ভালো কাজের সাথে সাথে সেই ভালো কাজের মর্যাদা পেতে কিন্তু 2005, 10, 15 থেকে এখন ওই মর্যাদা পাওয়াটা খুব টাফ। পাবে হয়তো, অত ইজিলি নয়। কেন টাফ বলছো তুমি? কারণ এখন পপুলারিটি বলো, স্টারডম বলো, এইটা অ্যাচিভ করা বা এইটা পাওয়ার পদ্ধতি, প্রসেসটা একটু ডিফিকাল্ট হয়ে গেছে। সিঙ্গেল স্ক্রিনস কমে গেছে, 700 থেকে এখন 150-200 এসে নেমেছে। সিঙ্গেল স্ক্রিন তৈরি করে স্টার সুপারস্টার, সিঙ্গেল স্ক্রিন তৈরি করে, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ডলি হচ্ছে কাজের সংখ্যা অনেক কমছে। তুমি একটা ছবি ধরো, তোমার হিটও হলো, নতুন ছেলে আমি বললাম, তার ছবি হিট হলো, তাতেও তার যে পরপর দুর্ধর্ষ ছবি থাকবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। তার কারণ তার তো একটা পারিশ্রমিক বাড়বে, সে তো একটা হিট ছবি দিয়েছে, সেই বাড়তি পারিশ্রমিকটা 99% লোক দিতে চাইবে না। সে তাহলে নিজেকে মেনটেন করবে কী করে? তাকে তো একটা এমন গেট আপে থাকতে হবে যে পিপল উড চেরিশ, আই ওয়ান্ট টু বি লাইক হেম। যেটা আমরা ঋতিক রোশনকে দেখে একসময় ভেবেছিলাম, শাহরুখ খানকে দেখে, আমাদের বাবার অমিতাভ বচ্চনকে দেখে, দিলীপ কুমারকে দেখে, রাজেশ খান্নাকে দেখে চেরিশ করব। সেইটা নিজেকে মেনটেন করার জন্য তার বেসিক খরচা লাগে তো। একটা হিরো, সে তো একটা BMW চড়ে যাবে, নাহলে লোকে আমি চেরিশ করবো কী করে যে আমি ওর মতো হব? আমিও যদি একটা মারুতি 700 করে 800 করে ঘুরি, আর একটা সুপারস্টারও যদি মারুতি 800 করে ঘুরে, আমার কী করে সেই এটা হবে যে আমি ওর মতো হব, রাইট? তো ইটস লাইক দ্যাটস অ্যান অ্যাচিভমেন্ট। তো
তো সেইটার জন্যেও তাকে তো রেমুনারেশন দিতে হবে, ডিফিকাল্ট। এবার এটা দেওয়া হচ্ছে না কেন? বিকজ অফ স্যাটেলাইটের বিকজ অফ রেভিনিউ স্ট্রাকচার কমে গেছে, রেভিনিউ কমে গেছে। হাতে গোনা কয়েকজন অ্যাক্টর বা প্রডিউসার তোমাকে অন টেবল প্রফিট দেখাতে পারবে, লাইক আমার এই স্যাটেলাইট, আমার এই ডিজিটাল, এই বাজেটে ছবি হবে, তোমার এই টাকাটা সিকিওর। এই যে একজন ইনভেস্টর বা প্রডিউসারকে সিকিউরিটি দেওয়ার যে দম, সেটা এই কজন দিতে পারবে শুধু, সেটা প্রযোজক বলো কি হিরো বলো, এই কজন দিতে পারবে। সো এখন দেখো, আমি তোমার কাছে চোখের সামনে উদাহরণ আছে, লাস্ট কবে কমার্শিয়াল স্টার উঠেছে বলো? অলমোস্ট ডেকেড হয়ে গেছে লাস্ট, সেইভাবে বলতে গেলে তুমি। আর তারপরে কোথায় এসছে? আমি কমার্শিয়াল স্টারের কথা বলছি আর কি, ঠিক আছে? আমাকেও না বিশ্বাস করে, আমি কেন বলছি, আমি অনেক ট্যালেন্টেড ছেলে দেখেছি, কাজ হতে দেখেছি, সেই ছবিগুলো হয়তো মোটামুটি চলেওছে, তারপরেও তারা তাদের যোগ্যতা অনুযায়ী কিন্তু কাজ পাচ্ছে না। আমার খারাপ লাগে, আমার চোখের সামনে দেখা অনেক হিরো কিন্তু এসছে, কাজও করেছে, কিছু ছবি চলেনি, কিছু ছবি চলেছে, কিন্তু আমার বেলায় দেখো, যখন আমি এসছিলাম 2010-এ, কেল্লা ফতে ওয়াজ নট আ হিট, জাস্ট বিকজ একটা ছবি, আচ্ছা ছেলেটা নাচে ভালো, ঠিকঠাক স্ক্রিন প্রেজেন্স, এই আমি পরপর ছবি পেতে থেকেছি তার জন্য। ওই সুযোগটা পেয়েছি বলেই তো আজকে ইডিয়েট হিট করেছিল, খিলাড়ি হিট করেছিল, আমি শুধু চেয়েছি তোমায় হিট করেছিল, তবে গিয়ে তো আজকে আমি জায়গাটা পেয়েছি। আজকে ওইটুকু সুযোগও কেউ কাউকে দেয় না। আমি নিজে যে বলেছি যে আমার প্রডিউসার এসকে মুভিজ, হিমাংশু ধানুকা, অশোকজি, আমাকে কি বলেছিল জানো? বলছে, অঙ্কুশ আমি তোকে লঞ্চ করছি এটা জেনেই যে আমার এত কোটি টাকা কিন্তু বার্ন হবে, আচ্ছা, আমি লস খাবো এত কোটি টাকা, নাহলে তোকে আমি তৈরি করতে পারবো না, আমি তো কিপটেমো করে ছবি বানাতে পারবো না তোর জন্যে, কারণ তোকে আমাকে বিল্ড আপ করতে গেলে এত টাকা ঢালতেই হবে। সো আমি জানি আমার এত টাকা লস হবে, যেটা আমি পরে গিয়ে ঠিক রিকভার করে নেবো, যেমন স্যাটেলাইট বিক্রি হবে, ডিজিটাল বিক্রি হবে, কিন্তু আমি যে টাকাটা ঢালছি থিয়েট্রিক্যাল থেকে তোলা আমার পক্ষে সম্ভব নয়, বাট আমি ঢালবো। এই মানসিকতা তখন ছিল। আমার ইডিয়েট সাকসেস হওয়ার কারণ কি? নতুন ছেলে, কে ইয়ে হয়েছে, লোকে শ্রাবন্তীকে দেখতে গেছিলো, তখন শ্রাবন্তী খুব বড় স্টার, এই দেখতে, সেটা দেখতে গিয়ে আমাকে পছন্দ হয়েছিল, আমাকে অ্যাকসেপ্ট করলো, তারপর কানামাছি বেরোলো, খিলাড়ি আবার আরও বড় হিট হলো। তো সেই জায়গা থেকে এই যে জার্নিটা আমার, ইট হেল্প মি। এখন এই জার্নিটাই সাহস পাচ্ছে না কেউ, ওরকম মানুষ নেই বলার মতো যে তোর পেছনে আমি 4-5 কোটি টাকা লস করব, বাট আমি তোকে দাঁড় করাবো, এরকম বলার মতো এখন মানুষ নেই। যারা এই কথাটা বলছে না, আমি তাদেরকেও কিন্তু দোষ দিচ্ছি না, সিচুয়েশান নেই এরকম, সিচুয়েশান এরকম নেই, লেটস বি ভেরি অনেস্ট। এবং তাতে কি হচ্ছে, যে নতুন ছেলে বা মেয়ে যেটাই বলো, যারা লঞ্চ হচ্ছে বা কিছু হচ্ছে, তাদেরকে যে ছোটো বাজেটের ছবিগুলো দিয়ে শুরু করতে হচ্ছে, তাতে ওই ইমপ্রেশনটা পড়ছে না। আজকে আমি চ্যালেঞ্জ দেখতে গেছিলাম থিয়েটারে, ঠিক আছে, আমার কাছে দেবের ওই ছবিটাই হচ্ছে ওই কলেজে হেঁটে আসাটা, চশমাটা পরা। আমি তখন আমি সিনেমায় আসিনি, আমি আর আমার একটা বন্ধু দেখতে গেছিলাম, আমি সিটি মারছি, হাততালি মারছি, ঠিক আছে। আজকে যদি ওরকম বিল্ড আপ তুমি কাউকে না দাও, যদি ওরকম বিল্ড আপ কাউকে না দাও, তাহলে তুমি কোথা থেকে তুমি একটা স্টার তৈরি করবে? একটা ঘরের মধ্যে মন্তাজ গান শুধু করে যাচ্ছ, এই করে যাচ্ছ, ওই করে যাচ্ছ, একটা ভীষণ ইন্টেলেকচুয়াল একটা গল্প একটা ইয়াংস্টারকে নিয়ে, সে স্টার কোথা থেকে তৈরি হবে? তাকে তো সেই বিলটা দেওয়ার মতো বাজেট নেই, অন্য প্যাটার্নের ছবি হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, সো দ্যাট ইজ দ্য প্রবলেম। তাই জন্যে তুমি যে প্রথম প্রশ্নটা করলে, তাহলে তো আমি বলবো যে একটু প্ল্যান বি রাখা দরকার। বাট এই যে ঘর কেন্দ্রিক ছবি হচ্ছে, আমি বলছি না কোনটা ভালো কোনটা খারাপ, সেই দিকে যাচ্ছি না। এটা কি কারণ একমাত্র এই মানে দুটো জিনিস জিজ্ঞেস করছি এখানে, এক তো সাকসেস ফর্মুলা কি কারণ, নাকি তোমার বক্স অফিসে যে রেভিনিউ আসছে বা বক্স অফিসে রেভিনিউ? দেখো, সবাই কিন্তু সবার মধ্যে একটা পোকা থাকেই, যে বিগ কমার্শিয়াল সিনেমা, তার মধ্যে একটা গল্প থাকবে, সব থাকবে, বাট একটা বিগ কমার্শিয়াল সিনেমা বানাবো। সেন্সিবল ছবির মধ্যেও কিন্তু আমরা চাই উড়ি বানাই, আমরা চাই ধুরন্ধর বানাই, ঠিক আছে। এবার এই উড়ি ধুরন্ধরের মতনই কনসেপ্টগুলো একটা ঘরের মধ্যে সীমিত হয়ে যাচ্ছে, বিকজ অফ রেভিনিউ, বিকজ অফ বাজেট, রেভিনিউ স্ট্রাকচারটার ইস্যু বলে, বিকজ অফ দ্যাট। তো সুতরাং চায় সবাই বানাতে চায় ওরকম টাইপের। কেউ হয়তো একদম গোলমাল টাইপের ছবি বানায়, ফর এক্সাম্পল রোহিত শেট্টি কাইন্ড অফ ছবি কেউ বানাতে চায়, কেউ
উড়ি টাইপের ছবি বানাতে চায়, কিন্তু দুটোই এই যে হাফ হার্টেড টাইপের রয়ে আছে। এইটার কারণ হচ্ছে আমাদের ROI এর একটা বড় ইস্যু এখন। কারণ তুমি যেটা আমি তোমায় বললাম যে সিঙ্গেল স্ক্রিনস বন্ধ হয়ে আসছে, মাল্টিপ্লেক্সেও আমাদের ভীষণভাবে অন্য ভাষার ছবির সাথে লড়তে হয়, তার উপর নিজেদের মধ্যে লড়াই চলে, হ্যাঁ নিজেদের মধ্যেও লড়াই চলে, অন্য ভাষার ছবির সাথেও লড়তে হয়, সব কিছু নিয়েই। বিশেষ করে পুজোর সময় তো পুজোর সময় মানে রাতের ঘুম উড়ে যাওয়ার মতো। খুব মানে সব থেকে বেশি পুজোয় রিলিজ হলে কি টেনশন হয়? দেখুন অ্যাজ অ্যান অ্যাক্টর আমার টেনশনটা হয়তো অন্য কারণে হয়। অ্যাজ অ্যান অ্যাক্টর আমি শুধু একটা জিনিসই ভাবি, ভাই 4 জন গেলেও যেন যায় আর আমার কাজটাকে প্রশংসা করে, ঠিক আছে? লাইক আমি এত ভালো ফিডব্যাক পেয়েছি রক্তবীজ 2 থেকে, ওটা আমার কাছে একটা আলাদা প্রাপ্তি, আমার কাছে একটা আলাদা শান্তি। কিন্তু প্রডিউসার হিসেবে তো আমি জানি যে শিবুদার কী টেনশন হচ্ছে, কী না হচ্ছে, শিবুদাকে তো অনেক কিছু দেখতে হচ্ছে। তো অ্যাজ আ প্রডিউসার হিসেবে পুজোয় মানে ডেঞ্জারাস নাইটমেয়ার। তুমি কোনোদিন রিলিজ ও করো? বাবা আমি যাই না, আমি এখন অবধি আমার ওই সাহস হয়ে ওঠেনি যে অ্যাজ আ প্রডিউসার হিসেবে পুজোর সময় কিছু অ্যানাউন্স করবো বা কিছু। বাট পুজোর সময় তো যেটা আমরা জানি যে রেভিনিউ বেশি হয়, বাট যেহেতু স্প্লিট হয়ে যায় সেই স্প্লিট হয়ে যায়। বাট এই যে রিসেন্ট, আমি জানি না এটা মানে তুমি ডিসক্লোজ বা কিছু করবে না অবভিয়াসলি, বাট যতটা বলা যায় সেটা হচ্ছে রিসেন্টলি তোমাদের একটা মিটিং হলো যেখানে রিলিজের একটা প্যাটার্ন ঠিক করা হলো, তাতেও কি কিছু সলভ হয়নি? না তাতে কি সলভ হয়েছে আমি বলছি। তাতে 2-3টে জিনিস আর কি। একটা হচ্ছে যে 3টের বেশি ছবি যেহেতু একটা ক্রিম পিরিয়ডে আনা যাবে না, তো সেইটা দিকে একটা দিক হয়েছে যে কোথাও না কোথাও 3টে ছবি অ্যাটলিস্ট একটা বেসিক পাবে, জায়গা পাবে আর কি, সেইটা একটা ভালো হয়েছে। আবার দেখো এগুলোর মধ্যে না কিছু প্রোজ অ্যান্ড কনস থাকবেই। এখন সবাই ভাবে তার ছবি বেস্ট, তো এবার হয়ে যায় যে ওই 3 জনের মধ্যে আমি কেন নই, সেইটা একটা চলে আরেক রাউন্ড পুরো তর্ক বিতর্ক যেটাই বলো। কারণ অবশ্যই ধরো কেউ বলে দিল যে এই 3টে ছবি হবে, তো আমি বলবো তার মধ্যে যদি আমার ছবি না থাকে, তো আমি বলবো আমার ছবিটাও তো ভালো, আমার ছবি কেন ওর মধ্যে নেই। এইগুলো চলতেই থাকবে কিছু, বাট অ্যাটলিস্ট এইটা জিনিস ভালো যে এই যে লিমিটেড হয়ে যাওয়া যে 3টে করবে, এতে একটা জিনিস 6টা 7টা যেটা হয় আর কি, সেইটাতে একটা গন্ডগোল তো হয়। বাট স্টিল আমি এটাই বলবো যে এক্সিবিটাররাও মেরিট অনুযায়ী ডিসাইড করে। এক্সিবিটাররা যদি দেখে যে কোন ছবির মেরিট ভালো, দেখো রিলিজের 7 দিন আগে থেকে একটা আন্দাজ পাওয়া যায় যে কোন ছবির হাইপ আছে, কোন ছবির হাইপ নেই, কী নেই, এটা একটা আন্দাজ পাওয়াই যায়। সো এক্সিবিটাররা সেইভাবে ডিসাইড করে কি না কি হবে না হবে। বাট হ্যাঁ এটা ঠিক যে যারা একদম তলানিতে পড়ে থাকে, সেটা ভালো ছবি হোক বা ছোট ছবি হোক, যেটাই হোক, হয়তো ছোট ছবি কিন্তু ভালো ছবি, বাজেট কম কিন্তু ভালো, তারা তো একদম তলানিতে গিয়ে পড়ে থাকে না। তো তাদের ক্ষেত্রে হয়তো একটা জিনিস ভালো হয়েছে যে তারা যদি একদমই না আসে, অন্য সময় একটা ভালো পিরিয়ডে আসে, তারা একটা ব্যবসা করতে পারবে। এটাই প্রোজ অ্যান্ড কনস দুটো মিলিয়ে গেছে। বাট ইন্ডাস্ট্রিতে কি হিংসে আছে? তুমি এত বছর ধরে কাজ করছো বলে জিজ্ঞেস করছি। হ্যাঁ আছে তো, সব ইন্ডাস্ট্রিতে হিংসে আছে, অবশ্যই আছে, মারাত্মক আছে। তুমি কি এরকম, মানে আমি জানি না এই ল্যাঙ্গুয়েজটা কি লাগবে, টের পেয়েছো যে এরকম তোমাকে কেউ হিংসা করছে বা এরকম কিছু? হ্যাঁ পেয়েছি টের পেয়েছি। সেক্ষেত্রে কিছু করার কি চেষ্টা করে না? ক্ষতি না, ক্ষতি মানে ইন দ্য সেন্স যে কোনো একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি আটকে দেওয়া, ঠিক আছে? মানে কোনো একটা ধরো আমি একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি করেছি, সেইটা যাতে ওইটা যাতে আমি অ্যাচিভ না করতে পারি, সেইটা একটু ব্যাক অফ দ্য কেউ গেম খেললো, ঠিক আছে? খুব ডিটেলসে বলা যাবে না, বুঝতে পেরেছি, সেটা বুঝতে পেরেছি। তারপরে আর দেখো এই যে অন্যের ছবি না চললে যে আনন্দ, এটা তো সব ইন্ডাস্ট্রিতে এই যে একটা অদ্ভুত দুঃখর বা নাটক করা যে আরে ছবিটা চললো না, এত ভালো ছবি ছিল চললো না, এইটা না, এই যে দুঃখের নাটকটা, এটা অনেকেই করে। 98% লোকেদের আনন্দ লাগে অন্যের ছবি না চললে, যেটা ফ্যাক্ট। এটা বাংলায় কেন, এটা সব ভাষার ছবিতেই আছে, মানে প্রচুর এরা আলোচনা বসে কেন চল, এবং আলোচনাটা না দেখে তোমার মনে হবে যে সত্যি সবাই খুব কনসার্ন, কিন্তু আলোচনাটা করে মজা পাচ্ছে কিন্তু বেসিক্যালি। হ্যাঁ দেখ বাতেলা মেরেছিল কিন্তু চললো তো না, মানে এবং সেটা বলার মধ্যে একটা অদ্ভুত যে মুখে চোখে হাসি একটা চেল্লা, সেটা বোঝা যায়। বাট ঠিক আছে, পার্ট অফ দ্য গেম, কি করা যাবে। আর যখন তোমার ধরো কোনো সিনেমা বেরোচ্ছে, আমি খুব র্যান্ডম কোয়েশ্চেন করছি, হ্যাঁ আমি জানি র্যান্ডমই তো ভালো হবে, মানে তুমি মাইন্ড করছো না, তাও যে এই যে ধরো এখন যেটা হয়েছে, এটা রিভিউ দাও অরিত্র রূপমেরা, মানে আমার খুব
ক্লোজ বন্ধু, বাট তাও আমি জিজ্ঞেস করছি যে এরা যে রিভিউ দেয় এদের ফলে কি কোনো মানে ইম্প্যাক্ট পড়ে, এটা প্রথম প্রশ্ন। আর দ্বিতীয়ত হচ্ছে ধরো তোমার সিনেমার নামে কিছু একটা খারাপ বললো, তখন কি তোমার একটু মাথা গরম হয়? না দেখো, আমি না প্রথম মানে কথা হচ্ছে ফ্র্যাঙ্কলি মানে না, না, যেটা হ্যাঁ, হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, দেখো জানি না। প্রথম কথা হচ্ছে যেদিন আমি ভালো রিভিউ দেওয়াতে শেয়ার করেছি ওদের, সেখানেই কিন্তু আমি এই গেমটা হেরে গেছি। আর বলে লাভ নেই গুরু। তোমার যখন মনে পুরকি ধরেছে ভালো বলাতে, তো খারাপ বলাটাও অ্যাকসেপ্ট করো, না হলে ভালোটাও শেয়ার করো না। তো আমি দেখেছি যারা খুব খচে যায় উল্টোপাল্টা বলাতে, তারা যখন ভালো বলে তাহলেও শেয়ার করো না, তখন শেয়ার করছে। কিন্তু আমি আমার ইন্ডাস্ট্রি লোকেদের কথাই বলবো, এই ন্যাগিংগুলো করে লাভ নেই। আমার ছবি বাজে রিভিউ দিল, এই দিল, আমি ভেবেছিলাম তো মাস্টারপিস বানিয়েছি, ও বাজে রিভিউ দিল, এইসব বলে লাভ নেই, ঠিক আছে? তো আমার মনে হয় যে আমি যাদের নাম নিলে, এদের সাথে আমি অনেক ইন্টারভিউ করেছি, সব করেছি, তো এরা যখন বলে যে দুর্ধর্ষ লাগলো ট্রেলারটা, আমি তো সেটা শেয়ার করছি। তার মানে কোথাও না কোথাও ওদের ওই ইম্পর্টেন্সটা আমার আছে, আমি দিচ্ছি। আমার ভালো লাগছে আরও 4টে লোক জানুক যে ওরা বলেছে ভালো, এরকম কিছু। তাহলে খারাপ বলাতেও কিন্তু এত ওদের ওপর চড়ে গিয়ে একদম কেন বললি খারাপ বলে লাভ নেই গুরু। তুমি যখন ভালোটা শেয়ার করেছো, তুমি ওখানেই গেম হেরে গেছো, আর পাকামি মেরে লাভ নেই। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, এটা আমি ওদেরকেও বলেছিলাম যে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে তোমরা বলছো কীভাবে। একটা মানুষকে না খিল্লি করা, ছোট করা, আমি জানি এখন তাতে একটু ভিউজ হয়, এই হয়, আই নো দ্যাট, সেটাও একটা পার্ট। এটা সেই মানুষটা যেন হার্ট না হয়, সেই মানুষটা যেন কোথাও না কোথাও বোঝে যে আচ্ছা আমার তাহলে জেনুইনলি এই জিনিসটা হয়তো ভুল হয়েছে, ঠিক আছে? এবার তুমি ধরো ফর এক্সাম্পল কারোর মাথায় চুল নেই, সে আমার সামনে এলো, আমি তাকে বললাম যে ধরো তোমার মাথায় চুল নেই, বলতে চাই না, but হ্যাঁ, তাও, ধরো এক্সাম্পল, ধরো তোমার মাথায় চুল নেই, হ্যাঁ, চুল পড়ে যাচ্ছে। তুমি আমার সামনে এলে, আমি তোমায় বললাম সন্তদীপ তুমি কিন্তু এইটা মাখো, এটা মাখলে তোমার মাথায় চুল হবে, চুলটা খেয়াল রাখো, চুলটা কিন্তু পড়ছে, ঠিক আছে? তুমি কিরকম ইয়ে করে, ঠিক বলেছো দাদা, জানো তো এটা আমারও না আসলে জলটা এমন খারাপ জল আমাদের ওখানকার এলাকার, না ঠিক বলেছো, আমি কি ওষুধ খাই বলো তো? কি সুন্দর পজিটিভলি হলো, আমি বলেও দিলাম যে তোমার মাথায় চুল পড়ছে। কিন্তু তুমি আসা না বলে এ টাকলা, ইয়ে বাবা তুই টাকলা বললাম, তোমার কি রিয়াকশন হবে? দুটোই তো সেম, স্বাভাবিক স্বাভাবিক, আমি তো দুটো একই কথা একই বললাম। কথা, হ্যাঁ। তোমার মাথায় চুল নেই, আমি দুটো তো একই কথায় প্রমাণ করলাম তোমার মাথায় চুল নেই। একটা বললাম এ টাকলা, একটা হলো সন্তোষ দেখো কিন্তু তোমার কিন্তু চুল পড়ছে। দুটোর মধ্যে অবশ্যই তুমি অবশ্যই। সত্যটা জানলে, কিন্তু দুভাবে রিয়াক্ট হলো, তোমার দুভাবে তোমার মনে ইম্প্যাক্ট ফেললো। দ্যাট ইজ দ্য সেম থিং। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হাউ ইউ আর সেইং থিংস, বিকজ ইটস অ্যান ক্রাফট, ইটস অ্যান আর্ট। খারাপ ছবি বানাতেও যে পরিশ্রমটা লাগে না, ভালো ছবি বানাতেও সেই পরিশ্রমটা লাগে। তো সুতরাং আমি ওদেরকেও বলেছিলাম যে যখন মজা করবি, ঠাট্টা করবি, আর কি মারবি, ইট হ্যাজ টু বি ইন এ লিমিট। যার ব্যাপারে বলছো সে যেন হার্ট না হয়, আর কিছুই না। বাকি এইটা ভাবাটা মাইন্ড করাটা অন্যায় যে আমার ছবিকে ক্রিটিসাইজ করা হলো বলেই আমি মাইন্ড করলাম, দ্যাট ইজ নট রাইট। এবার খুব একটা বাজে প্রশ্ন করছি তোমাকে, আমি জানি না তুমি চেনো কিনা, বাট তাও, তুমি পেদো দেখেছো? না, তুমি ফুড ব্লগ মানে এমনি ন্যাচারালি এই মিমস ফিমস দেখো? মানে স্ক্রোল করতে করতে যেগুলো আসে, ওই যে হ্যাঁ, অরুণ এগুলো। অরুণ আছে না, ডিজে অরুণ পরোটা বিক্রি করে, চেও না হয়তো? না, চেও না, যাই হোক, ওর জন্য আমি আমি রাজু পরোটা গেছি। রাজুকে চেনো? ওর আর একটা আছে ডিজে অরুণ, ঠিক আছে? ডিজে অরুণ, আচ্ছা। হ্যাঁ, ওটা দেখবে, ও একটা সিনেমা করেছে, বুঝলে তো? যাই হোক, সেটা আর সিনেমা নয়, নাম হচ্ছে পেদো। আচ্ছা, আচ্ছা। এরা প্রমোশন করছে রাস্তায় মাইক নিয়ে বেরিয়ে, হ্যাঁ, মানে পুরো জোকার, পুরো জোকার, বলছে সারা পৃথিবীকে পাদের গন্ধে ভরিয়ে দেবে, পেদো এসছে। যাই হোক, ওর জন্যই জিজ্ঞেস করলাম। যাই হোক, বাট এবার একটু অন্য রকমের লাস্ট প্রায় কথা বলছি যে তোমার লাইফে এই সিনেমার জন্য ডিপ্রেশন এসছে? না, আমার ডিপ্রেশন আসেনি। আমি যে বললাম তোমাকে আগেই যে আমার থট প্রসেস ওটাই, যে কী ছিলাম, কোথা থেকে কী হয়েছি, এখন এই জিনিসগুলো নিয়ে কী ডিপ্রেস হব, ঠিক আছে? বাট একটা হয় না ব্যাক টু ব্যাক ফ্লপ যদি খেয়ে যায় দুটো সিনেমা, হ্যাঁ, মানে দুটো কেন, আমার তো ব্যাক টু ব্যাক 4-5টাও হয়েছে, কিন্তু না, কি হয় জানো তো, ডিপ্রেশন এই কারণে আসেনি, এটা আমি আগেও দুটো ইন্টারভিউতে বলেছিলাম যে বিকজ মিডওয়েতেই আমি বুঝে গেছিলাম যে দিস উইল নট ওয়ার্ক, দিস উইল নট ওয়ার্ক। হ্যাঁ, এবার বলতে পারো যে বাকি জার্নিটা খুব কষ্ট, তারপর
যে একটা 30% জার্নিতেই বুঝে গেলাম এই ছবিটার কোনো ভবিষ্যৎ নেই। 2-3টে কারণে বুঝেছিলাম, ঠিক আছে। একটা হচ্ছে যে আমি বুঝে গেছি প্রডিউসার দম নেই, এ কিচ্ছু নিয়ে যেতে পারবে না কাঁধে বয়ে এই ছবিটাকে, ঠিক আছে। আমি বুঝে গেছি যে ডিরেক্টর ওই লেভেলে ছবিটাকে নিয়ে যেতে পারবে না। যেটা স্ক্রিপ্টে পড়েছি সেটা এক্সিকিউট করতে ওরা পারছে না, ঠিক আছে। এবার গাড়ি আমি স্ক্রিপ্টে বললাম একটা গাড়ি আসতে গিয়ে ব্লাস্ট হলো, গাড়িটা উড়ে বেরিয়ে চলে গেল। হ্যাঁ, সেইখান থেকে যদি দেখি যে একটা সাইকেল ওড়াচ্ছে শুটিংয়ে, হ্যাঁ, সেটারও গ্রাফিক্সের পয়সা নেই ফর এক্সাম্পল, সেইটা যখন দেখতে থাকি তখন তো বুঝতে পারি যে গেল, এদের যদি এই মানসিকতা হয় ছবি গেল। ভেবেছিলাম 30 দিন 40 দিনে শুটিং হবে, সেটা যখন শুটিং শুরু হলো বললো পয়সা শেষ হয়ে আসছে, 15 দিনে শেষ করতে হবে। এইগুলো বুঝে গেছিলাম যে কোন দিকে যেতে চলেছে। তো সেইটা তুমি বলতে পারো যে ওই জার্নিটা টাফ, কিন্তু একবার রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর আমি জানি তো রেজাল্ট কী। তো সুতরাং কোথাও না কোথাও সেই কারণে আমার ডিপ্রেশন বলো বা ইয়েটা হয়নি, বিকজ আই নিউ দিস নট গোনা ওয়ার্ক। এবার তুমি বলতে পারো যে সেটা থেকে বেরিয়ে আসার ব্যাপারটা একটা হয় আমার নিজস্ব ক্ষমতা কতটা, যে আমি এদের ওপর ভরসা করতে আর পারবো না, আমাকে নিজে হাল ধরতে হবে। তাই জন্যে আমার প্রোডাকশন হাউস খোলা, তাই জন্যে দেখো না বছরে আমি একটার বেশি তো করতে পারছি না। আমার কি কষ্ট হচ্ছে না সেটাতে? আমাকেও তো ঘর চালাতে হয়, আমাকেও তো আমার সব দেখতে হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে বছরে একটা করে ছবি প্রডিউস করা চাপের এই মার্কেটে, কিন্তু আমি তাতেও পারছি না 2-3টে, কারণ আমি জানি 2-3টে করতে গেলে আমি কোয়ালিটি কিছুতেই মেনটেন করতে পারবো না, আমি পারবো না। তো সুতরাং আমার ওই টিম নেই যে একটাকে বললাম তুই এই ছবিটা দেখ, আরেকটা টিমকে বললাম তুই ওই ছবিটা দেখ, আমার তো ওই টিম নেই, আমি পারবো না। ফিনান্সিয়ালিও অত আমি পাওয়ারফুল হইনি এখন অ্যাজ আ প্রডিউসার, আর এমনিও ম্যান পাওয়ার ওয়াইজ পারবো না। তো সেইখানে আমার একটা তো কষ্ট হয়, কিন্তু তাও চেষ্টা করি যাতে ঠিকঠাক ছবি বানাতে পারি, এই করতে পারি, কোয়ালিটি মেনটেন করতে পারি, এটা করতে পারি। তো এটাই চেষ্টা থাকে, আদারওয়াইজ না আমার ওই রকম কোনো আমার, বিকজ জিনিস আই নো দ্য রিজন। বাট এই যখন সিচুয়েশন হয়, ধরো এটা এরকম সিনেমা যেটা তুমি না বলতে চাইলেও অ্যান্সারটা নাও করতে পারো তুমি, বাট ধরো এমন একটা সিনেমা তুমি জানো যে খারাপ বানিয়েছে, বাট যেহেতু কন্ট্রাক্টে আছে তোমাকে প্রমোশন করতে হবে, সেই ক্ষেত্রে তুমি কি করো? খুব হয়েছে অবশ্যই, রিসেন্টলিও হয়েছে। নাম না নেই ভালো, খুব কষ্ট হয় সেটা, বাড়ি থেকে বেরোতে জান কয়লা হয়ে যায়। মানে ইচ্ছে করে যে আবার ইচ্ছে করছে, মানে আমি জানি, হ্যাঁ, মানে আমি এটাও জানি যে স্বয়ং ঈশ্বর ওই ছবিটাকে বাঁচাতে পারবে না। মানে স্বয়ং ঈশ্বরও যদি চায় যে মানুষকে হিপনোটাইজ করে দিয়ে নিয়ে যাই হলে, তাতেও ঈশ্বর পারবে না ওই ছবিগুলো চালাতে। সেরকম আমার 2-3টে হয়েছে, এবং সব থেকে কষ্টকর ব্যাপার হয়েছে যে প্রমোশন করা সেই ছবিগুলোর। প্রমোশন ইজ অ্যাকচুয়ালি ভেরি হেকটিক, প্রচণ্ড হেকটিক। এবং এমন এক প্রশ্ন, মজার কিছু ঘটনা বলো শুটিংয়ে, আরে মজা করিনি শুটিংয়ে, আর কি করবো? হ্যাঁ, তোমার 4টে ইউএসপি বলো এই ছবিটা, লোকে কেন যাবে দেখতে, 4টে পয়েন্ট। সালা তোকে আমাকে 2 রাত দিলেও আমি 4টে পয়েন্ট ভেবে বের করতে পারবো না ছবিটা কেন যাবে লোকে দেখতে। সো এইগুলো না প্রচণ্ড, মানে সব থেকে ডিপ্রেসিং জোন হচ্ছে এইটা। আমার ছবি চলবে না জানি, ওটাতে ওটা ডিপ্রেস নেই, কিন্তু ওই ছবিটাকে আমার প্রমোট করতে হবে, এটা মোর ডিপ্রেসিং। না, ব্যাপারটা হিন্দিতে কি হয়, একটা স্ক্রিপ্ট দিয়ে দেয় অ্যাক্টরদের যে এই 4টে এরকম কোয়েশ্চেন হলে তোমাদের কি সেটা দেয় না, তোমাদের নিজের মাথা থেকে স্ক্রিপ্টটা পড়তেও ইচ্ছা করে না আমাদের। কি কেন এত প্রোটোকল, কেন যা জিজ্ঞেস করছে জিজ্ঞেস করে উত্তর দিয়ে দেবো, ছেড়ে দে মা কেঁদে বাজি টাইপের আর কি, এটা হয়। বাট হ্যাঁ, ফাইনালি আমি এই বিষয়টা আসি যে তুমি প্রোডাকশন হাউস করলে এখন নিজের মতো কাজ করার জন্য, বাট হ্যাঁ তুমি তো বাইরের কাজও করবে আশা করছি, মানে এমন নয় যে প্রোডাকশন না ওরকম। বাট এই বছরে কি একটা করেই আপাতত প্ল্যান? অ্যাজ আ প্রডিউসার দুটো করে ভাবছি, দুটো করে ভাবছি, মানে নেক্সট ইয়ার কি দুটো? নেক্সট ইয়ার দুটো প্ল্যান করছি। আসতে পারে কিনা এখনই কনক্রিট বলাটা ইজ ডিফিকাল্ট, বাট আমার 100% আমার একটা তো বটেই, মানে অ্যাপার্ট ফ্রম নারী চরিত্র আরেকটা আনবো, আরও একটা আনবো কিনা সেটা কি অ্যাকশন? পরে যে ঠিক আছে, হ্যাঁ বলো কন্টিনিউ। না, বাট আমি না বিভিন্ন, তুমি যেহেতু অ্যাকশনটা জনারের টপিক তুললে, আমি না বিভিন্ন ধরনের করতে চাই ছবি। দেখুন না, আরেকটা এই যে না হলে মির্জার পর আমি কেন নারী চরিত্র বেজায় জটিল করবো, মানে আমার ভীষণভাবে এই ধরনের গল্প বলার আমার ইচ্ছা ছিল। এবং আমাকে না আমি না ঠান্ডা মাথায় কিছু স্ট্যাটিস্টিক্স দেখে এটা একটা জিনিস রিয়েলাইজ করেছি, এবং আমার প্রচুর প্রযোজক যারা আমাকে তুলেছে, আমার বন্ধুবান্ধব ইভেন অডিয়েন্সের কাছ থেকেও,
আমাকে না এই নারী চরিত্র বেজায় জেটুলের মতো দেখতে চায় আবার মানুষ, এবং এইটা থেকেই আমার নাম হওয়া, কিন্তু হ্যাঁ আমার কিন্তু এই ধরনের ছবি থেকেই আমার নাম হওয়া, এবং সেই জন্য আমি খালি মনে হচ্ছে যে আমি নিজেকে বিশাল বিজ্ঞ প্রমাণ করার চক্করে আমি কোথাও না কোথাও আমার অডিয়েন্সগুলোকে ডিপ্রাইভ করছি, আমি অডিয়েন্সগুলোকে হারাচ্ছি। আমি অনেক মহান অভিনেতা, মাঝখানে কুরবান বলে একটা ছবি করলাম, দাড়ি ঠাড়ি লাগিয়ে এরকম দুটো মাছি পোকাও দেখতে যাইনি, হ্যাঁ, তো এই যে এই টাইপের একটা ছবি একটা করার একটা ধারণা, হ্যাঁ, আরেকটা কি একটা ছবি করলাম যেটাতে আমি একটা অভিনেতা সত্তা দেখাতে চাইবো, এই করব, সব কিছু করার পর আমি রিয়েলাইজ করলাম আমার কাছে যে অভিনয়টা করাটা সবথেকে কঠিন, যেইটা সঠিকভাবে করলে আমি সবথেকে ভালো গুড অ্যাক্টর হিসেবে নিজেকে প্রমাণিত করতে পারবো, দ্যাট ইজ কমেডি, আমি সেইটাকে কেন হাত দিচ্ছি না, আমি সেটাকে কেন বঞ্চিত করে রেখেছি আমার থেকে, এবং সেইটা থেকেই যেখানে আমার বেশিরভাগ নাম, আমি কেন সেটাকে বঞ্চিত করে রেখেছি চারটে বালিগঞ্জের লোককে বা চারটে পশ এরিয়ার লোককে ইমপ্রেস করার জন্য, যে লুক হাউ গুড অ্যাক্টর আই অ্যাম, আর একটু সময় দাও আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড আনবো আর কি এরকম, হ্যাঁ 2-3টে দাও আমি আনলাম বলে ন্যাশনাল অ্যাওয়ার্ড, এই জন্যে কেন ভাই? এটা আমি নিজেকে নিজে হঠাৎ করে রিয়েলাইজ হলো যে আমি কতদিন ওই ধরনের ছবি করিনি, কতদিন, এবং তাই জন্য আমি রিয়েলাইজ করলাম লেটস গো ফর ইট, অ্যান্ড নারী চরিত্রের মতো অ্যাপ্ট স্ক্রিপ্ট ওই জনারটাকে কামব্যাক করার এবং নিজেকে নতুনভাবে কামব্যাক করানোর, এর থেকে বেটার স্ক্রিপ্ট আমি পেতাম না। প্রি টিজারটা আমি তোমাকে অফ ক্যামেরাও বলছিলাম যে বেশ হ্যাঁ। ভালো লেগেছে আর প্রমিসিং লাগছে, আর এটা আমি বলতে পারি তোমার ক্ষেত্রে যে তোমার মতো কমেডি টাইমিং এটা ইন্ডাস্ট্রিতে অনেক কম আছে, অনেক কম। না, আরেকটা এটা জিনিস honestly- যেটা গুড ফিডব্যাক আমি যেটা পাচ্ছি, যেটা হচ্ছে যে কোথাও না এই জনারটা মানুষকে অনেক হতাশ করেছে, লাস্ট 10 বছর ভীষণভাবে হতাশ করেছে মানুষকে এই জনারটা, কারণ অবভিয়াসলি আমাদের এখানে এই জনারটাকে প্রপারলি এক্সিকিউট করার মতো রাইটার ডিরেক্টরের একটু ইস্যু আছে, ঠিক আছে, তো কোথাও না কোথাও আমার মনে হয়েছে লাস্ট অলমোস্ট ডেকেড বলতে পারো এই ধরনের গল্পকে না যতবার এসছে মানুষ ভীষণ ডিসঅ্যাপয়েন্ট হয়েছে, তো আই ওয়াজ ভেরি নার্ভাস, আমি একটু স্কেপটিক্যাল ছিলাম যে এটা কী হবে, বাট সামহাও যে ফিডব্যাক পেয়েছি না, আমার মনে হয়েছে যে মানে অডিয়েন্সের রিয়াকশন ওয়াজ লাইক এবার আমরা কারেক্ট কর্ডটা টাচ করতে পেরেছি, Exactly. এইরকম চাইছিলাম, যদি হোক তো এরকম হোক, হ্যাঁ, এই ফিডব্যাকটা পাওয়াতে আই এম ভেরি হ্যাপি। বাকি সিনেমা কী হবে আমি জানি না, বাট টিল ডেট এই সাকসেসটা আপাতত পেয়েছি আর কি। না সিনেমা কি হবে ওটা পুরোটাই অডিয়েন্সের ওটা হাতে। পুরোটাই, হ্যাঁ। কারণ তোমরা যখন করছো তোমরা তো ভেবেই করছো যে এটা বেস্ট, একদম। ওকে। বাট আমি একটু আগের কথায় আসি, যেটা হচ্ছে তুমি বলছিলে দাড়ি ঠাড়ি লাগিয়ে সিনেমাটা করেছিলে, হঠাৎ সেই সময় এরকম সিনেমা করার থট এসেছিল কেন? আরে মাঝে মাঝে হয় না যে তখন যা হয় আর কি, যে এরকম অভিনয় করার হ্যাঁ, সুযোগ, হ্যাঁ। আর আমি খালি ভাবতাম যে ইন্টেন্স অভিনয় না করলে চারটে লোক বলবে না যে অঙ্কুশ অভিনেতা হিসেবে গ্রো করেছে বা আরো ইয়ে না, হয়েছে। তুমি যে অভিনেতা হিসেবে গ্রো করেছো সেটা আমার মনে হয়, আমি যেটা হলে দেখতে গেছিলাম জুলফিকার, ওইটুকুনি পার্টেই আমি বুঝে গেছিলাম। না আরেকটা কি না আস্তে আস্তে শিকারপুর, জুলফিকার হ্যাঁ। বলো, ম্যাজিক বলো, না, আমি একদম আগের কথা আগের বলা বলছি, বলছি, হ্যাঁ। কি হয়েছে না মানে জানি না, আমার একটা থট ছিল যে ও এরকমভাবে রোলটা প্লে করতে হবে, বা ও এরকম ইন্টেন্স, এরকম ব্যাপার, শুধু চোখে চোখে কথা বলবো এরকম, হ্যাঁ, তো মাঝে একটা হয়েছিল, বাট ঠিক আছে, আমার মনে হয় সব ঠিক আছে, সব মানে এপাড়া ওপাড়া ঘুরে এসো, বাট ঘরের ছেলে ঘরে ফেরাটা খুব ইম্পর্ট্যান্ট, ঘরের ছেলে ঘরে ফেরা খুব ইম্পর্ট্যান্ট। অ্যান্ড আমি তো অবশ্যই বলবো মানে এই যে দেবও যে খাদান করলো, খাদান ইজ লাইক ঘরের ছেলে ঘরে ফেরা টাইপের, সেটাও মানুষ অ্যাকসেপ্ট করলো সুন্দরভাবে, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কি ঘরের ছেলে ঘরে ফেরাটা খুব ইম্পর্ট্যান্ট, এপাড়া ওপাড়া ঘোরো অসুবিধা নেই, একটু তো এক্সপেরিমেন্ট করতে হয়, সব জিনিসই একটু এক্সপিরিয়েন্স করতে হয়, কিন্তু ঘরের ছেলে ঘরে ফিরে এসো বাবু। তোমার এক্সপেকটেশন কি এই সিনেমাটা দিয়ে? আমার কাছে এক্সপেকটেশনটা দেখো, আমার কাছে এক্সপেকটেশনটা হচ্ছে যে মানুষ একটু বিশ্বাস করুক যে এটা কী ধরনের ছবি, এই ছবিটা ফর অল কাইন্ড অফ অডিয়েন্স, এভরি কাইন্ড অফ অডিয়েন্স অ্যান্ড ফর এভরি লেভেল অফ অডিয়েন্স, এজও বলো, ক্লাস বলো, এনিথিং বলো, সব ধরনের মানুষের জন্য এটা, তুমি মফস্বলের দর্শক বলো, তুমি শহরের দর্শক বলো, তুমি 8 থেকে 80 বলো, ফর এভরিবডি। এবং আমি তাই দর্শককে এটাই অনুরোধ যে গিভ ইট এ ট্রাই, বিকজ এতদিন তো যা বেরিয়েছে টিজার ট্রেলার যেটাই বলো মানুষের পছন্দ হয়েছে, সো এক্সপেকটেশন অবশ্যই আছে, এবং ভেবেছিলাম সরস্বতী পুজোয় রিলিজ করব, বাট 2 সপ্তাহ এগিয়ে আনতে হয়েছে। না কেন, ভালো চললে তো পুরো ভালো টেনে চলে, দেবে। আমি ওইটাই আমি দর্শককে এটাই বলতে চাই যে দেখো অনেকে কি হয় না মানে
আমরা বুঝি ভালো ছবি, কিন্তু অনেক সময় আমরা একটু ছুটি চাই, তখন যাবো এই যাবো। আমার মনে হয় যে তোমরা যদি একটুখানি দেখো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, গরমও নেই, একটু যদি এই সময়টাও ভালো বাংলা ছবিকে সুযোগ দাও তোমরা, তাহলে না এই পিরিয়ডের পেছনে দৌড়নো, একটা পিরিয়ড না হলে রিলিজ হবে না, এই মারামারি, এটা একটু হলেও কমবে, মানুষের সাহস পাবে। মানুষের সাহস, অনেক কিছু উদাহরণ আমরা এখানে দেখেছি। যেমন সত্যি কথা বলতে লাস্ট 5-7 বছরের সব থেকে অর্গ্যানিক, এখন তো অর্গ্যানিক কথাটা বলাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, অর্গ্যানিক জেনুইন ব্লকবাস্টার ইজ একেন বাবু। জেনুইন ব্লকবাস্টার ইজ একেন বাবু। লাস্ট অনেক বছরের জেনুইন ব্লকবাস্টার ইজ একেন বাবু। এবং তারপরে কিন্তু আমার মনে হয় এই যে স্বার্থপর ছবিটা এলো, স্বার্থপর ছবিটা রিলিজ করলো কবে? কালী পুজোর দিন। কালী পুজোর দিন কিন্তু বিজনেস হয়নি। ইটস ভেরি স্ট্রেঞ্জ থিং। ওই দিন পিরিয়ড, কিন্তু কালী পুজো ওই দিন নয়, হলো কিন্তু উইকডেজ থেকে, যেদিন কোনো পিরিয়ড, কালী পুজো শেষ হয়ে গেল তারপর। সো ভালো ছবি ঠিক আস্তে আস্তে মানুষ দেখবে। আমি এটাই বলছি, এই অভ্যেসটা হওয়াটা খুব দরকার। তো মানুষ যেন আরও ভালো ছবিকে সুযোগ দেয়, যাতে আমরাও মানে নির্দ্বিধায় কোনো নন পিরিয়ডে রিলিজ করার সাহসটা পাই। বছরে 2 কেন 3টে করে রিলিজ হবে। কারণ এরকম অনেক উদাহরণ আছে তো, যে নন পিরিয়ডে রিলিজ হওয়া খুব ভালো ছবি, যেহেতু নন পিরিয়ড সামহাও এটা মানুষের ওভারলুক করে বেরিয়ে গেছে বা সেই মর্যাদাটা পায়নি, সেটা যেন এই ছবিটার সাথে না হয়। আর তুমি তো এখন মানে তোমার যেটা বলছিলে 15 বছর তুমি কাটিয়েছো ইন্ডাস্ট্রিতে, বাট এখন তো তুমি কোথাও ট্রাই করতে পারতে যে যেই ডেটটায় তুমি স্ট্রিক্ট ছিলে না, এটা রুলসের জন্য হয়নি? আমি ইনসিকিউরিটি জোনটাতে বেরোতে চেয়েছিলাম। দেখো, যারা আমার সাথে রিলিজ করছে তারা আমার থেকে অনেক সিনিয়র, ঠিক আছে? আর আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, এই নিয়মগুলো কিন্তু প্রযোজককে মাথায় রেখে হয়। আচ্ছা, না তোমার তো এই ক্ষেত্রে আচ্ছা, মানে প্রযোজকের সিনিয়রিটি, প্রযোজকের অ্যাচিভমেন্ট অনুযায়ী, নট তুমি কে অ্যাক্টার, কে হিরো, সেইটা নয় কিন্তু, ঠিক আছে? বিকজ লগ্নি করছে তো প্রডিউসার টাকাটা, তো অবশ্যই তাকে মাথায় রেখে এই ডিসিশনগুলো নেওয়া, ঠিক আছে? সো আমি যদি সেই হিসেবে দেখি, আমার সাথে যে ছবিগুলো রিলিজ করছে তারা ছেড়েই দাও, দে আর লাইক বিগ শটস অ্যাজ আ প্রডিউসার, SVF বলো, উইন্ডোজ বলো, এই বলো। তো সামহাও আমি ভেবেছিলাম যে ঠিক আছে, এরা আমার থেকে অনেক সিনিয়র, অনেক ইয়ে করে, আমি অ্যাজ আ প্রডিউসার হিসেবে আমার খুব চিপ লাগতো এদের সাথে লড়াই করা, ঝগড়া করা। সবার সাথে খুব ভালো রিলেশন, ওই আমি ওরকম ধরনের মানুষ নই যে এদের সাথে সবার সাথে ভালো রিলেশন, আমি তর্কাতর্কিতে যেতে চাইনি। আর তার থেকেও বড় কথা, আমি ইনসিকিউরিটিটা আমার নিজের মন থেকেও হাঁটাতে চেয়েছিলাম, ভালো হলে যে আমার ছবিটার ওপর বিশ্বাস আছে, জান লড়িয়ে প্রমোট করব, মাথার ঘাম পায়ে ফেলে প্রমোট করব, তারপরে যা হবে ঈশ্বর দেখবে। কিন্তু এই ইনসিকিউরিটিটা থেকে আমি নিজেকে বার করতে চেয়েছিলাম। না হলে একবার যদি মাথায় গেঁথে যায় যে আমি পিরিয়ড ছাড়া আমার ছবি আনলে মুশকিল, এটা তো সারা বছর থেকে যাবে। তখন সবার সাথেই লড়ো, পিরিয়ড তো সবাই চায়। আবার কোনো তোমার থেকে অনেক সিনিয়র তোমার প্রডিউসার যারা, তাদের সঙ্গে কতবার লড়বে তুমি? সো তারা অনেক সিনিয়র, তারা অনেক আমার ঠিক আছে, আমি ছোট হিসেবে আমার এটা কর্তব্য পিছিয়ে যাওয়া। বাট লাস্ট কোয়েশ্চেন, ঠিক আছে, আর তোমাকে জ্বালাবো না। হ্যাঁ, জানি না এটারও অ্যান্সার দেবে কিনা, এটা আমি খুব ভয় করছি কোয়েশ্চেনটা। সেটা হচ্ছে, এখন রিসেন্ট টাইমে দেখা যাচ্ছে হিন্দিতে তো প্রচুর, বাট মানে হিন্দিতেই মেনলি এসছে যে হল বুকিং প্রডিউসারের তরফ থেকে। তো এইটা নিয়ে তোমার মানে মতামত কি? মানে অর্গ্যানিক হওয়াটা খুব বেটার, স্বাভাবিক? অর্গ্যানিকভাবে হল ভরানো এখনকার সময় যেহেতু খুব ডিফিকাল্ট হয়ে গেছে, কারণ মানুষ হলে যাওয়ার ওই আর্জের লেভেলটা এমন একটা জায়গায় গিয়ে সেট করেছে, সেই আর্জটা সব ছবি কিন্তু এত ইজিলি ম্যাচ করতে পারবে না। সুতরাং যেটা হয় যে, কখন আমি একটা ছবি হুড়হুড় করে হলে গিয়ে দেখবো, এটা এতটাই সীমিত হয়ে গেছে, এতটাই হাতে গোনা হয়ে গেছে, একটু ইয়ে হয়ে গেছে, যে এখন ম্যাক্সিমাম ছবি হল বুকিংয়ের ওপর অনেকটা নির্ভর করে চলছে, টু ক্রিয়েট দ্য পারসেপশন। হল বুকিং করে, কর্পোরেট বুকিং করে পারসেপশন ক্রিয়েট করা একটা ছবির হ্যাজ বিকাম আ ম্যাসিভ পার্ট অফ দ্য ইন্ডাস্ট্রি। আমি শুধু আমাদের ইন্ডাস্ট্রির কথা বলবো না, সচক্ষে দেখতে পাচ্ছি হিন্দি কিভাবে করে যাচ্ছে এই বিষয়টা। বাট
এটা কোনো লং টার্ম সুরাহা হতে পারে না, কারণ একটা প্রযোজক তো পকেট থেকে পয়সাটা যাচ্ছে ওনার তো যাচ্ছে পয়সাটা, একটা প্রযোজক তো নিজে রাতের ঘুম উড়ে যাচ্ছে, তাকে তো হল ভর্তি করতে গিয়ে নিজের পকেট থেকেই টাকা দিতে হচ্ছে, তার রিটার্নটা কোথা থেকে আসছে? কি 4টে লোক আলোচনা করবে ছবিটার এত ব্যবসা হয়েছে, এত এই হয়েছে ওই হয়েছে, সে তো কাঁদছে, প্রডিউসার তো কাঁদছেই, কিন্তু ইগো স্যাটিসফ্যাকশন, ভাই হেরে গেলে চলবে না, এই করলে চলবে না, তো কিছুই না। মানে এবার ফর এক্সাম্পল ধরো আমি ভাবলাম আমি হল বুকিং করবো না, আমার 2-3টে ছবির সাথে ক্ল্যাশ করলো, ঠিক আছে, আমি ভাবলাম আমি একগুয়ে থাকলাম, আমি করবো না এরকম। ফট করে যদি তুমি বুক মাই শো খুলে দেখো বাকিদেরগুলো অরেঞ্জ এবং বুঝতে পারছো তারা হল বুকিং করছে বা কিছু, তুমি তো বসে থাকতে পারবে না, কারণ তোমাকে তো 4টে লোক তো বলবে এ বাবা ওটা চলছে না, এই যে তাচ্ছিল্য ব্যাপারটা, এটা যাতে তোমার ওপর না আসে সেইখানে এই কর 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 ওরাও করছে, তোরাও কর, ওরাও করছে, কর কর কর। সো এটাই হয়ে গেছে এখন। অ্যান্ড আনফর্চুনেটলি এই মানসিকতাটা বা এই জিনিসটা অনেকটা আমাদের গ্রাস্প করে নিয়েছে, এই ইনসিকিউরিটিটা অনেকটা গ্রাস্প করে নিয়েছে আমাদেরকে, কর্পোরেট বুকিং, হল বুকিং, এই বিষয়টা। বাট হ্যাঁ, এটা বিশাল বড় সত্যি, এবং 70-80% এই সত্যিটা জুড়ে আছে ইন্ডাস্ট্রিতে। এর ফলে ভবিষ্যতে কি ক্ষতি হতে পারে, কি মনে হয়? মানে তোমার ভিউটা জানতে চাইছি। ক্ষতি বলতে কি, দেখো এখন প্রডিউসারের কত টানবে একজন প্রডিউসার, একটা ছবি বানালো ধরো 3 কোটি টাকা দিয়ে, সে 50-70 লাখ টাকা এক্সট্রা ধরো নিজের সিনেমা বা 1 কোটি টাকা নিজের সিনেমার পেছনে দিতেই চলে গেল, এটা তো একটা প্রডিউসারের ক্ষতি না? একটা সবার তো একটা লিমিট থাকে, কত আর এই জিনিসটা নিয়ে কত আর কী করবে। আবার কিছু কিছু ছবি এমন থাকে যে অনেক প্রযোজক আছে যারা ভাবে যে আমার ছবি কম কামাক, কম করুক, কিন্তু আমি এইভাবে হল ঢোকাবো না, কম করুক, কোনো অসুবিধা নেই, তাহলে অ্যাটলিস্ট আমি আমার অকাত বুঝতে পারবো। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু নো ইয়োর ক্যাপেবিলিটি। আমি আমার অকাতটা বুঝতে পারবো, তাহলে আমি সেই মতো প্ল্যানিং করতে পারবো। এখন আমি যদি ভাবি আমার আগের ছবি 4 কোটি চলেছে, 3 কোটি চলেছে, কিন্তু তার মধ্যে 1.5-2 কোটি টাকা আমারই পকেট থেকে ঢালা, এটা তো আমি সত্যটা জানি ফর এক্সাম্পল, সে তো প্রযোজক জানে, তো সে পরের ছবিটা কি প্ল্যান করবে? আমার আগের ছবি 4 কোটি চলেছে, তাহলে এবার আমি 7 কোটি টাকার ছবি করি, সে তো জানে আমি করতে পারবো না, কারণ 4 তো হয়নি, 2 তো আমার নিজের পকেট থেকে ঢালা, তাহলে সে তো পরের বারে ওই 2-এর মধ্যেই খেলবে। সো অডিয়েন্সকে বিভ্রান্ত করা, অডিয়েন্সও এক্সপেক্ট করছে এবার তো প্রডিউসার বড় ছবি বানাচ্ছে না প্রডিউসার বড় ছবি, সে তো রিয়ালিটিটা জানে, কিন্তু অডিয়েন্স আশা করে কি আছে, ও তো 6 কোটি করেছিল, পরের বারে নিশ্চয়ই আবার 10 কোটি টাকার কিছু আনবে, কিন্তু আনছে না। 2-3 বছর ধরে 10 কোটি টাকার ছবি সে আনতে পারছে না, কারণ তো জেনুইনলি তার 6 কোটি হয়নি, সে তো প্রডিউসার জানে। তো এগুলো তো অডিয়েন্সকে ঠকানো, অডিয়েন্সকে বিভ্রান্ত করা। ও তো এক্সপেক্ট করে আছে অডিয়েন্স যে এবার ওই ব্যানারটা বা ওই হাউসটা হয়তো এবার আরও বড় কিছু আনবে। এই জায়গাটাতে একটু সমস্যা কিন্তু আছে, তুমি আমায় বলো। আমিও জানি না আমি অ্যাজ আ প্রডিউসার কী করব, কতটা ইনসিকিওর হব, কি হব, আই ডোন্ট নো। বাট আমায় যদি তুমি বলো, প্রথম কথা এখনও অবধি অ্যাজ আ প্রডিউসার হিসেবে আমার নিজে থেকে আলাদা করে 70-80 লাখ টাকা, 1 কোটি টাকা হল ভরানোর জন্য লোক আনার আমার সামর্থ্য নেই। আমি যদি চেয়েও থাকি যে এই গা ভাষাই ট্রেন্ডে গা ভাষাই, তাতেও কিন্তু আমার সেই সামর্থ্যটা নেই। লেটস বি ভেরি অনেস্ট, আমার নেই ওই সামর্থ্যটা। আর জ্বালাবো না তোমায়। তোমার কেমন লাগলো যদি বলো? আমার খুব ভালো লাগলো, এবং শান্তদ্বীপ, রাইট? আমি সন্তদ্বীপ আমি সন্তদ্বীপই বলি, তো দেখ একই তো ব্যাপার না। দেখো অনেস্টলি তোমায় বলছি, আমি তোমার আগেও কিছু পডকাস্ট করেছি, আমার যেটা সব থেকে ভালো লাগলো যে আমার খালি মনে হচ্ছিল যে তোমার পডকাস্টটা কি কিছুটা তাদের মতন হয়ে যাবে বা একই উত্তর দেবো, যেমন আমি বলি প্রমোশন করতে গিয়ে 1000টা এক উত্তর দিতে হয়। এবার আই এম রিয়েলি গ্ল্যাড যে আমি সত্যি একটা অন্য অ্যাঙ্গেলে কথা বললাম, আমার খুব ভালো লাগলো। আমি ওই জন্য তোমায় আগে বললাম যে আমি এই স্পেসটা নিয়ে না খুব ভালো। এবং তুমি হয়তো আমার আগের পডকাস্টগুলো দেখোনি, হ্যাঁ তুমি দেখোনি সেইভাবে, কিন্তু আমি তোমায় বলছি যে তোমার পডকাস্টের সাথে কোনো সেরকম ওভারল্যাপ হওয়া বা এরকম কিন্তু হয়নি। আমি এটা সত্যি একটা অন্য অ্যাঙ্গেল নিয়ে আমরা কথা বললাম, এবং আমার সেটা নিয়ে কথা বলে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। আর তুমি লাস্ট যদি বলে দাও তোমার সিনেমা নিয়ে। না অবশ্যই দর্শককে, তোমরা তো যারা পডকাস্টটা দেখলে আমরা
আমার চাহিদাটা বললামই যে 9th জানুয়ারি রিলিজ করছে নারী চরিত্র বেজায় জটিল, এবং প্লিজ সকলেই কিন্তু একটু মন হালকা করার জন্য, একটু হাসার জন্য, একটা প্রপার আলটিমেট ফ্যামিলি এন্টারটেইনিং একটা ছবি দেখার জন্য কিন্তু নারী চরিত্র বেজায় জটিল খুব অ্যাপ্ট। সো প্লিজ গিভ ইট এ ট্রাই। থ্যাংক ইউ দাদা।